নিলয়, আমি আর তোর ভাবি একটা আত্মীয়ের বাসায় যাচ্ছি, তুই কি যাবি? না, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আর বৌমা তোর মামার বাসা থেকে ঘুরে আসি। মামার বাসা মানে? হুম, আমরা তো মামার বাসায় যাচ্ছি। সেটা আগে বলবা না? 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। তুই না বললি যাবি না? মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কথা শেষ হতে না হতেই দিলাম এক দৌড়, রুমে এসে রেডি হতে লাগলাম। এখন আমার পরিচয় দেই, আমি আবির হাসান নিলয়। অনেকেই জানে, তারপরেও বললাম। দুই ভাইয়ের মধ্যে আমি ছোট, আর আব্বু বিজনেসের জন্য অনেক সময় দেশের বাইরে থাকেন। রেডি হওয়া শেষ, তাই বাইরে এলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি কি তোমার মতো নাকি যে সারাদিন সাজুগুজু করতে হবে? আম্মু, আমি কিন্তু তোমার ছেলেকে এখন পিটাবো। এত রাগ দেখিয়ে লাভ নেই, এখন চলো। আরে একটু দাঁড়া, আবার কি হলো? তোর রহিম চাচাকে বলতে হবে না? সেটা বলবো, তুমি আগে চলো। কিন্তু কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, চলো। আর কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে উঠতে বললাম। এদিক দিয়ে রহিম চাচাকে বললাম আমরা মামার বাসায় যাব। গাড়িতে ওঠার পর গাড়ি চালাচ্ছি, এমন সময় আম্মু বলল। নিলয়, বলো। তোর মামার বাসার কথা বলে তুই এত খুশি হস কেন? ভালোবাসার জন্য। ভালোবাসা মানে? আরে মামার বাসার প্রতি একটা আলাদা টান আছে না? তুমি তোমার ভাইকে ভালোবাসো না? অবশ্যই বাসি, কিন্তু তুই কাকে ভালোবাসিস? কেন, তোমার ভাইয়ের মেয়েকে। শালা, জিব্বাই কামড় দিলাম। শালা, কথা বলতে বলতে একদম সত্যিটাই বলে দিলাম। কি বললি? আমি আবার কি বললাম? ওলে বাবু, তুই জানিস না কি বলছিস? আমি কি করে বলবো? তুই কাকে ভালোবাসিস? আমার ভাইয়ের মেয়েকে, তাই না? আম্মু, তোমার ভাইয়ের মেয়ে তো আমার বোন হয়, আর বোনকে ভালোবাসাই যায়, তাই না? হুম, মনে থাকে যেন। এখন আপনাদের বলি, আম্মুর ভাইয়ের মেয়ে মানে আমার মামাতো বোনের নাম জান্নাতুল মামা, তবে ডাকনাম জান্নাত। অনার্স 3rd ইয়ারে, আর আমার 2 বছরের ছোট। ছোটবেলা থেকে আমি ওকে ভালোবাসি। সবাই আমাদের মামাতো ভাই বোনের চোখে দেখলেও আমি ওকে সবসময় অন্য চোখে দেখছি। যখনই আম্মু বলতো মামার বাসায় যাব, ঠিক তখনই মনের ভিতরে একটা অজানা অজানা ভালো লাগা কাজ করা শুরু করে দেয়। আজকেও বিপরীত নয়। জান্নাতের সব থেকে ভালো লাগে ওর চোখ জোড়া, একটা মায়া ওর চোখে, রাঙা রাঙা চোখ। অনেকবার ওকে বলতে চেয়েও বলতে পারিনি। ওর চোখ দুটোর দিকে তাকালেই সব এলোমেলো লাগে। জানি না জান্নাত আমাকে ভালোবাসে কিনা, তবে আমি বাসি, অনেক বেশি ভালোবাসি। এই যে মিস্টার দেবর, শুনছেন? বলো। কি এত ভাবছিস? তেমন কিছু না। তোর ভাইকে কল দিয়েছিস? ভাইয়ের বউকে বলো। অরিতা, তুই কল দিসনি? আম্মু, ওকে বলছি আমরা মামার বাসায় যাব। তাহলে ঠিক আছে। মামার বাসায় এসে গেছি, এবার নামো। গাড়ি থেকে নামার পর আমি গাড়িটাকে পার্ক করেই বাসার ভিতরে চলে এলাম। সবাই আম্মু আর ভাবির সাথে কথা বলছে, কিন্তু জান্নাত নেই। মামি, জান্নাত কোথায়? আমরা কেমন আছি সেটা না জানতে চেয়েই জান্নাতের কথা শুনলি যে? ওর থেকে তোমাদের কথা শুনে নিব। এখন বলো, তিনি কোথায়? কলেজে গেছে। আসবে কখন? আর কিছু সময় পর। ঠিক আছে, আমি রুমে গেলাম। জান্নাতের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মা, ভূত! চিৎকার শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, দেখি জান্নাত। মেজাজটা পুরাই খারাপ করে দিল। চিৎকার করার কি আছে? তুই এখানে কেন? বাইরে দেখিস নাই? আম্মু আর ভাবি আসছে। তারা আসবেই, কিন্তু তুই কেন আসবি? সেটা আমার ইচ্ছা। ওকে, এখন তুই রুম থেকে বের হ। বের হব কেন? কারণ আমি ড্রেস চেঞ্জ করব। তো কর, আমাকে বলার কি আছে? লুচ্চা, তুই রুম থেকে বের না হলে আমি চেঞ্জ হব কি করে? আমি থাকলে সমস্যা কি? কুত্তা, তোর লজ্জা লাগে না? লজ্জা করার কি আছে? তুই বের হবি কি না বল। যেতে পারি যদি একটা কাজ করিস। কি কাজ? বিকেলবেলা আমি আর তুই ঘুরতে যাব। আমি রাজি। ধন্যবাদ মামাতো বোন। বের হ শালা। রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম। আমার রুম না, তবে যখনই আসি তখনই ওই রুমটাতেই থাকি। ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই ডাকলাম, জান্নাত রুমে আয় তো। পারবো না, তোর দরকার, তাই তুই বাইরে আয়। আমি আসলে কিন্তু মাইর খাবি। ফুফুর সাথে আছি এখন। বাইরে এসে আমার সাথে আয়। কি বলবি এখানে বল। তুই আসবি না? না। আর কোনো কথা না বলে জান্নাতের চুল ধরে রুমে আনতে লাগলাম। এটা অবশ্য আজ প্রথম না, যখনই আমার কথা শোনে না তখনই এমনই করি। রুমে এসে, কুত্তা, আমার বুঝি ব্যথা লাগে না? আর আমার বুঝি কষ্ট লাগে না? তোর আবার কিসের কষ্ট? এই যে তুই আমার কথা শুনিস না। তোর কথা আমি শুনবো কেন? তুই কি আমাকে এখনো বুঝিস না? তোকে নতুন করে বোঝার কি আছে? বাদ দে, তুই যা। কি বলতে চাইলি বল। আমার ফোনে চার্জ নাই। তাহলে তোর ফোন দে, আমি চার্জ দিচ্ছি। না, তুই চার্জার দিয়ে যা, আমায় তাতেই হবে। ঠিক আছে, আনছি, অপেক্ষা কর।
এই নে, আর রাতে কিন্তু আমার লাগবে। কেন? তোকে বলবো কেন? না বললে পাবি না। আরে কাজ আছে। কিন্তু কাজটা কি? হারামি, আমার ফোন চার্জ দেওয়া লাগবে। সেটা বললেই পারতি। আর খাবি না? না খাইলে খাওয়াই দিবি? আমার ঠেকা পড়ছে তোরে খাওয়াতে যাব। তাহলে বললি কেন? ফুপাতো ভাই তাই বললাম। দুপুরে আমি খাবো না। ঠিক আছে, মাকে বলছি তুই খাবি না। জান্নাত চলে যাওয়ার পর আবার ফোনে গেম খেলতে লাগলাম। কিছু সময় পর বাইরে থেকে মামি ডাক শুনে রুমের বাইরে আসলাম। আয় খেতে বস। দাও। তুই তো বললি খাবি না। সেটা আমার ইচ্ছা, তোর কি? ঢং দেখে আর বাঁচি না। ফুপু, তুমি কি জানো তোমার ছেলের মাথায় সমস্যা আছে? সেটা আমাকে নতুন করে বলতে হবে না মা। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলবেলা, কিরে, রেডি হোস নাই এখনো? একটু অপেক্ষা করো বাবু, আমি আসছি। ওই হারামি, আমি তোর কোন কালের বাবু লাগি রে? আরে রাখছিস কেন? আমি তো মজা করে বলছি, আর এতে এত রাগ? তুই বলবি কেন? আমার মুখ বলতেই পারি। আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। পাগল না, পাগলি। একদম ইনোসেন্ট ছেলের পাল্লায় পড়ছো। তোরে চেনা আছে তুই কত ইনোসেন্ট। তাহলে গুড। তুই রেডি হয়ে আয়, আমি বাইরে আছি। আচ্ছা। জান্নাত চলে যাওয়ার পর রেডি হতে লাগলাম। এত সময় লাগে? মাত্র 5 মিনিট লাগছে। এখন চলো। একটু দাঁড়া, ভাবিও যাবে। ভাবি কেন? কেন? আমি গেলে কি সমস্যা? তুমি গেলে তো হবে না। কি হবে না শুনি? ভাবি, এই পাগলের কথা বাদ দাও আর চলো। কিরে দাঁড়িয়ে রইলি যে? চলো। গাড়িতে উঠে। জান্নাত, তুই সামনে বসলি যে? মনটা চাইলো তাই। বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? যেটা বোঝার সেটা। ভাবি, তুমিও তোমার দেবরের মতো পাগলি হয়ে গেছো। তোমাদের খুব দ্রুত মেন্টাল হসপিটালে নিতে হবে। তুই থাকলে আর কোথাও যেতে হবে না। আমি থাকতে যাব কেন? আমার সেবা করার জন্য। তোর সেবা আমি করব? হাস্যকর। তুই মরে গেলেও আমি তোর সেবা করব না। দেখা যাবে। ওই, তোরা কি ঝগড়া থামাবি না? তুমি তোমার দেবরকে বলো চুপ থাকতে। তুই চুপ থাক কুত্তি। ড্রাইভ করতে করতে একটা জনশূন্য স্থানে এসে পৌঁছালাম। এটা অবশ্য আগে থেকেই প্ল্যান ছিল। আরও একটা প্ল্যান ছিল, জান্নাতকে মনের ভিতরে থাকা কথাটা বলবো, কিন্তু সেটা আর হলো না। কিরে, নামবি না? নামছি। নিলয়, তোর ভাইয়া কল দিছে, তার সাথে আমি কথা বলছি, আর তোরা দুইজন কথা বল। তুমি হাঁটো, আমরা তোমার পিছু আসছি। ঠিক আছে। বলে ভাইয়ার সাথে কথা বলতে লাগলো। কুত্তা, তুই কাজ করিস না কেন? কি কাজ করব? ভাইয়াকে অফিসে সাহায্য করবি। সময় এলে করব। তোর পড়াশোনার কি অবস্থা? চলছে কোনো রকম। তোর কোনো বয়ফ্রেন্ড আছে? আছে তো, তুই জানিস না? কি, কোন শালা? মামুন। কোন মামুন? আমাদের ক্লাসের মামুন। ওই কানাটা? খবরদার ওকে কানা বলবি না। বললে কি করবি তুই? তোকে মেরে ফেলবো। ধরে রাখ, ভালোই লাগছে। তুই বিশ্বাস কর, তোর মতো লুচ্চা আমি জীবনেও দেখিনি। আর কখনো দেখবিও না। সেটাই যেন হয়। কি করিস তোরা? প্রেম করছি ভাবি। তোর লজ্জা লাগে না ভাবির সামনে এমন কথা বলতে? লজ্জা কিসের? ভাবিও তো প্রেম করেই বিয়ে করছে। তারা প্রেম করছে অন্যভাবে, তাই বলে কি আমরাও প্রেম করছি? এখন না করলে পরে তো করতেও পারি। হয়েছে হয়েছে, এবার চল ওই দিকটাই যাই। চলো। ভাবি, তোমার বোন নাই কেন? দেখলে ভাবি, ও কত নাম্বারের লুচ্চা একটা ছেলে। এটা জিজ্ঞেস করলেই বুঝি লজ্জা হয়ে যাওয়া হয় নাকি? হ্যাঁ হয়। তুই অন্য কথা জিজ্ঞেস করতে পারিস না? না, আমি পারি না। লুচ্চা তো, তাই পারবিও না। প্লিজ তোরা চুপ কর। আর নিলয়, তুই জানিস না আমার বোন আছে কিনা? সবার থেকে তুই আমার সম্পর্কে ভালো জানিস। নিলয় জানবে কি করে? কারণ আমি আর নিলয় বেস্ট ফ্রেন্ড ছিলাম কলেজে। তুই হয়তো জানিস না, তোদের ভাইয়ের সাথে রিলেশন করতেই নিলয় আমাকে সাহায্য করছিল। কিভাবে? তোর জানতে হবে না, চল বাসায় যাই। না ভাবি, তুমি বলো। অনেক কষ্ট করেও থামাতে পারলাম না। জান্নাতের জোরাজোরিতে ভাবি সব বলতে লাগলো। তুই তো জানিস আমি আর নিলয় একই ক্লাসে পড়তাম। সেটা জানি। কলেজে একটা প্রোগ্রাম থাকায় আব্বুকে, মানে তোর ফুপাকে ইনভাইট করা হয়, কিন্তু আব্বুর কাছ থেকেই তিনি দেশের বাইরে চলে যান, আর সেই জন্য তোদের ভাইয়া কলেজে উপস্থিত হয়। প্রথম দেখাই আমি তাকে চিনতেই পারিনি। ওটা নিলয়েরই ভাই। নীলকে দেখে অনেকটাই অবাক হয়েছিলাম, কারণ নিলয়ের চেহারা আর নীলের চেহারা অনেক মিল আছে। এসবের থেকেও আমি নিলয়কে দেখেই ফিদা হয়ে যাই। ওর স্টাইল, কথা বলা, হাঁটা, যা দেখে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। তাই আমিও ব্যতিক্রম নয়, ওর প্রেমে পড়ে গেছিলাম প্রথম দেখাতেই, কিন্তু কাউকে বলিনি। যখন নীলকে নিয়ে ভাবছিলাম ঠিক তখন নীলই আসে। কিরে পাগলি, কি ভাবিস? দোস্ত, আমি তো প্রেমে পড়ে গেছি রে।
কি বলিস? আর কার প্রেমে? মিস্টার নীল চৌধুরী। কি বলিস এগুলো? কুত্তা, তুই হাসছিস? তুই একটু অপেক্ষা কর। কার সাথে যেন ফোনে কথা বলে, আবার আমার কাছে আসে। তুই কি সত্যি নীল চৌধুরীকে ভালোবেসে ফেলছিস? হুম। নীলয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নীল আমাদের কাছে আসে। আমি তখনও জানতাম না নীল আর নীলয় দুই ভাই, কিন্তু যখন ওরা কথা বলতে শুরু করে তখন আমি অবাক না হয়ে পারলাম না। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, তোমাকে কেউ একজন ভালোবাসে। ফ্রেন্ডের সামনে মজা নিচ্ছিস? মজা না ভাইয়া, সত্যি। তা কে সে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা? ওই পেটনি, কথা বলিস না কেন? তো তো তোরা দুই ভাই? জি ম্যাডাম। সরি স্যার, ভুল করে বলে ফেলছি। কাকে স্যার বলছিস? তোর ভাইয়াকে। আমার ভাই কিন্তু এখন থেকে তোর বয়ফ্রেন্ড। মানে? ভাইয়া, অরিতা তোমাকে সত্যি ভালোবাসে। কিন্তু উনি তো আমাকে চিনেও না। তবে এখন থেকে চিনবে। তোরা কথা বল, আমি ওদিকে যাই। সেদিন থেকেই নীলের সাথে কথা বলা শুরু হয়। আস্তে আস্তে দুজনেই আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসতে শুরু করি। আর নীলয়ও তুই থেকে তুমি করে বলতে শুরু করে, কারণ ভাবিকে নাকি কখনো তুই করে বলতে নাই। আর তারপর তো সবাই জানো এখন আমি তোদের ভাবি, কিন্তু আমরা তিনজন ছাড়া কেউ জানতো না আমাদের রিলেশনের মাথা নীলই ছিল। ভাবি, তোমার কথা বলা হলে বাসায় যাই। চল। কিন্তু তোমাদের মধ্যে এত কিছু হলো, আমাদের বলো নাই কেন? তোকে বললে তুই মাইক দিয়ে সবাইকে বলে দিতি। আমি জানি। আমাকে এতটা অবিশ্বাস করিস? ওলে বাবুটা, মন খারাপ করো না, এখন চল, তারপর বাসায় চলে আসি। বাসায় আসার পর রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম, কিন্তু হঠাৎ জান্নাতের বয়ফ্রেন্ড মানে মামুনের কথা মনে পড়তেই মাথা গরম হয়ে গেল। শালাকে আমি জান্নাতের বন্ধু ভাবতাম, আর সেই নাকি তলে তলে কাঁঠাল খাচ্ছে। দাঁড়া, তোর প্রেম করা বের করছি। ফোনটা হাতে নিয়ে জয়কে কল দিলাম। হ্যাঁ নিলয়, বল। একজনের ব্যান্ড বাজাতে হবে। কার? জান্নাতের ক্লাসমেট মামুন। ওই চশমা পরা ছেলেটা? হুম। ঠিক আছে, তুই কলেজ যাই, তারপর দেখছি। না, আমি যেতে পারবো না। কেন? আমি জান্নাতের বাসায় আসছি। ওহ শালা, ভাবিদের বাসায় গেছিস, একবারও বললিও না। তোদের যদি বলতাম তাহলে কাজটা কে করতো? সেটাও ঠিক, হুম। কিন্তু কেন মারবো? কারণ বলতে পারবি? ওই শালা জান্নাতের সাথে প্রেম করে। কি? কিন্তু ওদের দেখে তো বোঝাই যায় না। আগে তো আমিও জানতাম না। তাহলে কার থেকে শুনলি? জান্নাত বলছে। তুই শুধু কালটুকু সময় দে, তারপর ওর প্রেম করা বের করছি। ঠিক আছে, কিন্তু তুই এখন কোথায়? সবাই যেখানে থাকি। আমার তাহলে মিস হয়ে গেল। হ্যালো ভাই, তুই আসলে আজ খেতে পারতি। কেন, আজ নতুন কিছু আনছিস নাকি? আজ রাহুল 1 বোতল আনছে। আচ্ছা, এগুলো বাদ দে। আর ভাই, কাজটা প্লিজ করিস। দোস্ত, তুই আমাদের উপর বিশ্বাস রাখ। সেটা কি আর বলতে হবে? ঠিক আছে নিলয়, এখন তাহলে রাখছি। ভালো থাকিস। বাই। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ওই কুত্তা, কি মরার মতো ঘুমাচ্ছিস? উঠ এবার। হুম। আবার টানা 15 মিনিট ধরে করেই যাচ্ছিস। ওঠ। আরে উঠছি। ফ্রেশ হয়ে খেতে আয়, সবাই বসে আছে। সবার বসে থাকতে হবে কেন? মানে? সবাইকে খেতে বল, আমি পরে খেয়ে নিব। কিন্তু তুই যা এবার। জান্নাত আর কিছু না বলে চলে গেল। বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছি। আর বসে না থেকে ফ্রেশ হতে গেলাম। টানা 10 মিনিট চোখে জল দিলাম, কারণ ঘুমটা ভালো করে হয়নি। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলতে লাগলাম। প্রায় 30 মিনিট গেম খেলার পর রুমের বাইরে আসতে দেখলাম কেউ নেই। আরে সবাই গেল কোথায়? মনে হচ্ছে সবাই মিলে রুমে গল্প করছে, তাতে আমার কি? বাসায় কি কেউ আছেন যে আমাকে খাবারটা দয়া করে বেড়ে দিবে? সেরকম মানুষ নেই। তাহলে কি আমি না খেয়ে থাকবো? তুই বেড়ে খেলে খা, না হলে আমরা কেউ বেড়ে দিতে পারবো না। কেন? কারণ আমরা সবাই গল্প করছি এখন। থাকো তোমাদের গল্প নিয়ে, আমি গেলাম। রুমে আসতে যাব ঠিক তখনই পিছন থেকে হাত ধরলো। তাকিয়ে দেখলাম জান্নাত। কই যাস? রুমে। খাবি না? না। কেন? আমার ইচ্ছা। চুপচাপ এখানে বস। তারপর জান্নাত নিজে খাবার বেড়ে দিতে লাগলো। বউয়ের মতো আদর করছিস যে? লাথি খাবি কিন্তু। সত্যি কথা বললেই দোষ। আর তোকে বিয়ে করলে সত্যি ভালো হবে। সেটা হবে না, এখন খা। তুই বসলি কেন? বারে, আমি খাবো না। কেন, তুই খাস নাই? পড়ছিলাম, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সত্যি আমি খাওয়া বাদ দিয়ে চলে যাব। ঠিক আছে, আর বলবো না। খা এখন। দুজন মিলে খাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছু সময় ফোন টিপাটিপি করে ঘুমিয়ে গেলাম।
ওই ঘুম থেকে উঠ। কেন, কি হয়েছে? তুই মামুনকে মারছিস কেন? আমি ওকে কিভাবে মারবো? সেটা তো তুই জানিস। আরে আমি তো তোদের বাসায়, তাহলে ওকে কিভাবে মারবো? কেন, তোর বখাটে বন্ধুরা তো ঠিকই আছে। আর মামুন নিজেই বলছে তুই ওকে মার খাইয়েছিস, সেটাও নাকি আমার জন্য। আমি মারাইছি, কি করবি তুই? তুই ওকে মারবি কেন? ও তোর সাথে প্রেম করবে কেন? ও আমার সাথে প্রেম করলে তোর তাতে কি? আমি তোর কে শুনি? তুই আমার এই হার্ট, যাকে ছাড়া আমি চলতে পারি না আর কখনো পারবো না। তুই কি আমাকে বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই তোর বুকে থুক্কু, আমার বুকে হাত দিয়ে দেখ আমার হার্ট কি বলে। কিছু সময় চুপ থেকে আইসে ঢং করতে। যদি ভালোবাসতি তাহলে এতদিন ভালোবাসি কথাটা ঠিকই বলতি। কিন্তু এখন তো বললাম। তো আমি কি করব? তোর কিছু করতে হবে, আমি চলে যাব তোর জীবন থেকে। তাহলে আমার কি হবে? তুই তো আমাকে ভালোই বাসিস না। কে বলছে? তোর স্বভাব আর আচরণ। সেটা শুধু তোকে পরীক্ষা করার জন্য ছিল। মানে আমিও তোকে ভালোবাসি। কিন্তু মামুন। আরে ও শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। সত্যি? সত্যি। তাহলে চল বিয়ে করে নেই দুজন। বিয়ের কথা বলতেই জান্নাত লজ্জায় মাথা নিচু করে দিল। লজ্জা মাখা মুখখানা দেখতে অপরূপ লাগছে। জান্নাতের লজ্জা মাখা মুখ দেখতে যখন আমি ব্যস্ত, ঠিক সেই সময় উপর থেকে জল পড়ল। মনে হচ্ছে আমি টাইটানিক জাহাজ থেকে ডুবে যাচ্ছি। কিন্তু আমি তো জান্নাতের সাথে কথা বলছিলাম। লাফ দিয়ে উঠতেই দেখলাম ভাবি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম। ধুর। ঘুম ভাঙলো তাহলে আপনার? ভাবি, তুমি একটু দেরিতে ঘুমটা ভাঙাতে পারলে না? মাত্র জান্নাত আমার ভালোবাসা গ্রহণ করেছে আর তুমি সব নষ্ট করে দিলে। এত স্বপ্ন দেখতে হবে না, ঘড়ির দিকে দেখ কয়টা বাজে। পরে তো সারাদিন আমার মাথা খাবি, কেন তোকে ডেকে দেইনি? ঘড়ির দিকে তাকাতেই দেখি 9টা বাজে। আল্লাহ গো, আমার এত ঘুম কোথা থেকে আসে? কিরে, আমার কি জল দেওয়া ভুল হয়েছে? একদমই না। ভুল হলে বল, কাল থেকে আর ডাকবো না। কেন ডাকবে না? মনে রেখো, তোমাদের বিয়ে কিন্তু আমি করিয়ে দিয়েছি। পাইছিস তো সেই এক কথা। এখন শাওয়ারে যা। না জানি ঘুমের মধ্যে আপনাদের কি থেকে কি বলছি, তাই আবার নতুন করে পরিচয় দেই। নামটা ঠিকই আছে, কিন্তু আমি পড়াশোনা করি অনার্স 3rd ইয়ারে আর জান্নাত 2nd ইয়ারে। স্বপ্নের মতো জান্নাত আমার নিজের মামাতো বোন হলেও ও আমাকে একদম সহ্য করতে পারে না। আর ভাইয়া আর ভাবির বিয়েটার কথা স্বপ্নে সঠিকটাই বলছি, তাই আর নতুন করে বলতে হবে না। রুমে এসে রেডি হয়ে নিচে এলাম। আম্মু ভাইয়া অফিসে চলে গেছে নাকি? কেন? না এমনি। আর আব্বু দেশে আসবে কবে? পরশু আসবে। তারপর নাস্তা করে বাইক নিয়ে কলেজে আসলাম। অবশ্য সচরাচর বাইক কলেজে আনা হয় না, বেশিরভাগ সময় রিক্সা করে কলেজে আসি। কারণ জান্নাতের বাইকওয়ালা ছেলে নাকি পছন্দ হয় না। কেন করে না সেটা জানি না, কিন্তু আজ দেরি হওয়ায় বাইক নিয়ে আসলাম। বাইকটা রেখে ক্যাম্পাসে ঢুকতেই দেখলাম হারামিরা বসে আছে। কাছে যেতেই জয় বলল, কিরে আজ দেরি হলো যে? এমনি। দোস্ত, ভাবি কিন্তু আজ প্রচুর রেগে আছে। কেন? সেটা আমরা কি করে বলবো? তুই গিয়ে জিজ্ঞেস করে নে, তাহলেই তো হয়। কিন্তু জান্নাত কোথায়? ওই যে দেখছো মেয়েদের গ্রুপ, সেখানে আছে। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। ভাইয়া, আপনি এখানে? দেখতে আসলাম। দেখা হয়ে থাকলে এবার যান। একটু কথা তো বলতে দাও। শুনলাম আজ নাকি রেগে আছো। কেন রেগে আছো? কি হলো? ভালো লাগছে না। কেউ কিছু বলছে? না। তাহলে আমি তোমার সাথে কথা বলছি আর তুমি চুপ করে আছো কেন? জোরে কথা বলাই জান্নাত একটু ভয় পেয়ে যায়। তোকে বলবো কেন? আর তুই যা এখান থেকে। যাব না। ঠিক আছে, ওয়েট। তারপর জান্নাত ব্যাগ থেকে ফোনটা বের করে কাকে যেন কল দিতে লাগলো। হ্যালো আপু, তোমার বোনের গুণধর ছেলে কিন্তু আবারও আমাকে বিরক্ত করছে। গতকালের মতো আজকেও কিন্তু আমি ওকে থাপ্পড় মারবো। জান্নাত কথা বলছে, হঠাৎ গতকালকের ঘটনা মনে পড়তে দিলাম এক দৌড়। শালি, গতকাল যেভাবে দুটো থাপ্পড় দিছে এখনো গালটা চিনচিন ব্যথা করছে। দৌড়ে বন্ধুদের কাছে এলাম। কিরে শালা, কুত্তার মতো দৌড়াচ্ছিস কেন? যখন কেউ জানতে পারে সে নিশ্চিত মায়ের খাবে, ঠিক তখন তার করণীয় কি? পালানো। আমি ঠিক সেটাই করছি। ও, এখন চল ক্লাসে। 3টা ক্লাস করে আমি একাই বাইরে চলে আসলাম, কারণ জান্নাতের এখন ক্লাস নাই। আর ভিতরের ক্লাসের চাইতে বাইরের ক্লাস বেশি ইম্পর্টেন্ট। বাইরে আসতে দেখলাম জান্নাত মনমরা হয়ে একা বসে আছে, তাই কাছে গেলাম। শুনেছি মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়। আর তা না করলে মন কেন খারাপ সেটা কাছের একজনকে বলতে হয়। তুই কি আমার কাছের মানুষ যে তোকে বলতে হবে? তো আমি দূরের কবে হলাম? ভাই তোর পায়ে ধরি, তুই প্লিজ যা। যাব না। তাহলে আমি নিজেই যাচ্ছি। শোনো, কি? আই লাভ ইউ মামাতো বোন। নিয়মিত এটা, যখনই ভালোবাসি কথাটা বলি তখনই গালে দুটা পড়ে। তবে প্রতিদিনের মতো আজ তেমন জোরে মারলো না, হয়তো সত্যি মন খারাপ। গালে হাত দিয়ে বসে আছি, এমন সময় হারামিগুলো এসে হাজির।
খাইছিস? হুম। কয়টা? প্রতিদিন যে কয়েকটা দেয়। ও, সবাই মিলে আড্ডা দিতে লাগলাম, কারণ এখন আমাদের ক্লাস নেই। হঠাৎ চোখ পড়লো সুমুর দিকে। ওই সুমু, এদিকে আয়। কি হয়েছে তাড়াতাড়ি বলো। তোর এত তারা কিসের রে? দেখো, তোর প্রতি ইন্টারেস্ট নাই? ধুর, তোমার সাথে কথা বলে ভুল। আরে কই যাস? বাসায়। কেন? জান্নাত বাসায় চলে গেছে, আমি এখানে থেকে কি ঘোড়ার ডিম পারবো? চলে গেল কেন? ওর আম্মু বকা দিছে তাই। এখন কি বাসায় গেছে? না, ওর আন্টির বাসায় গেছে। ছোট আন্টির বাসায়? হুম। ঠিক আছে বোন, সাবধানে যাস। তারপর ক্লাসগুলো করে আমিও বাসায় চলে আসলাম। বিকেলবেলা বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরের দিন কলেজে গিয়ে জান্নাতকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মেয়েটার যে রাগ অভিমান, মনে হচ্ছে ওর আন্টির বাসা থেকে এখনো আসেনি। জান্নাতকে কল দিলাম, কয়েকবার রিং হচ্ছিল কিন্তু ধরেনি, তাই মামাকে কল দিলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে ফোন দিলে ভাগ্নে? জান্নাতকে মামি কি বলেছো? সেটা আমি জান্নাতকেও এবং ওর মাকেও কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলেনি। আপনি এখন কোথায় মামা? বাসায় আছি। মামিকে ফোনটা দাও। হুম। হ্যাঁ নিলয়, বল। মামি, তুমি কি আমাকে ভালোবাসো? সেটা তুই জানিস না, আর কি হয়েছে সেটা তোকে বলতে পারবো না। সেটা জানতে চাইনি আমি। তুমি এখন জান্নাতকে সরি বলে বাসায় নিয়ে আসো। প্রতিবার কি আমাকেই সরি বলতে হবে? যদি আমাকে তোমার ছেলে মনে করো তাহলে তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, তবে এইটাই শেষ বলে রাখলাম। আমার কিউট মামি। তারপর কল কেটে দিয়ে ভাবতে লাগলাম, কি এমন হয়েছে যেটা আমাদের কাউকে বলতে চাইছে না তারা? কি এমন কথা থাকতে পারে? দূর, আজ ক্লাসই করব না। ক্লাস না করেই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাবি বলল, কি রে, চলে আসলি যে? এমনি ভালো লাগছে না। শরীর খারাপ? আরে না, আম্মু কোথায়? রুমে আছে। চলো ডার্লিং, আমাদের কিউটিকে রাগায় আসি। চল। হাই কিউটি। তোরা এখানে কি মনে করে? কেন, আমরা বুঝি আসতে পারি না? সেটা কি বলছি? আম্মুর সাথে কিছু সময় কাটিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙলেও আর বাসার বাইরে যাওয়া হয়নি। রাতে জান্নাতকে কল দিতে রিসিভ করলো। কি করো জানো? প্রেম করি। আমার সাথে বুঝি? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর সাথে প্রেম করব? ওই শালি, এত ভাবনিস কেন? আমার জীবন আমি নিতেই পারি, তোর বাপের কি? আমার বাপের না, আমার মামার। দেখ, আমাকে কিন্তু রাগাবি না। রাগাবো না যদি একটা কাজ করিস। কি? আমাকে ফেসবুক থেকে আনব্লক কর। করবো না, কি করবি তুই? বিরক্তি আর রাগাবো। দেখ নিলয়, তুই আমার ফুপাতো ভাই। কিন্তু আমি তোকে ভালোবাসি। শালি কেটে দিল। মনটা চাইতেছে ওর বাসায় গিয়ে জান্নাতের ফোনটা ভেঙে ফেলি। এখন আর ফোন দিব না, দিলেও লাভ হবে না, কারণ এতক্ষণে ব্লক লিস্টে ফেলে দিছে। আর বসে না থেকে আম্মুর রুমে গেলাম। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আব্বু বিদেশ থেকে এসেছে। যাই দেখি কি করে। কি করো তোমরা? তোদের কথাই বলছিলাম। ভাবি এখানে কেন? এনারা কি শুধু তোদের আব্বু আম্মু, আমায় না? না, এটা শুধু আমার আর ভাইয়ার আব্বু আম্মু। তবে রে। দৌড়ে আব্বু আম্মুর কাছে গেলাম। অরিতা, চুপ থাক তুই। থ্যাংক ইউ। তা জান্নাতের কি খবর? আগের মতোই থাপ্পড় খাচ্ছি। লজ্জা লাগে না মেয়েদের হাতে থাপ্পড় খাস? মেয়েদের না, শুধু জান্নাতের। আইসে। ওদের বিয়ে দিয়ে দেই। এখনই ওদের বিয়ে দেওয়া লাগবে না, কেন? আগে জান্নাতের মন জয় করতে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমার দৃঢ় বিশ্বাস আছে নিলয় পারবে। কিরে, পারবি না? পারতেই হবে। তারপর সবার সাথে আরো অনেক কিছু কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন। আই উঠ তাড়াতাড়ি। উঠছি, তুমি যাও। আগে ওঠ, তারপর যাচ্ছি। উঠছি। গুড বয়, এখন ফ্রেশ হয়ে আয়। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোর পড়াশোনার কি অবস্থা? ভাঙা সিএনজির মতো। তোর লজ্জা লাগে না এভাবে দাঁত কালাতে? একদম না। তারপর সবার সাথে সকালে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসেই দেখলাম জান্নাত আসছে। যাক, মামি তাহলে আমার কথা রাখছে। আগেই যাব না, বন্ধুদের সাথে আগে কথা বলি। কি অবস্থা? আমাদেরটা তো পরে বলি, তোরটা আগে বল। আমার তো বিন্দাস। দোষ, জান্নাত আসছে কিন্তু। দেখছি। যা তাহলে কথা বলে আয়। থাকা যায়। জান্নাতের গ্রুপে এসে, তুমি এখানে? ওই আমি তোর 1 বছরে বড়, আপনি করে বলবি বিয়াদব। আইসে বড় মানুষ। এখন সর, আমার জানুর সাথে কথা বলতে দে। সবাই একটু সরে বসলো। এখনো রেগে আছো? থাকলেই তোর কি? আমারই তো সব। মায়ের খাবি কুত্তা। মার? এখন আর মারবো না।
ভালোবেসে ফেলছো নাকি জানো? তুই চুপ করবি? আমার ভালোবাসা কবে গ্রহণ করবে? এই জীবনে আর হবে না। তাহলে বিয়ে হবে কি করে? দেখ ভাই, তুই আমার ফুপাতো ভাই, আর আমি তোকে অন্য চোখে কখনো দেখি নাই। এখন তুই বল, তোর আমি কি করব? আমার ভালোবাসা গ্রহণ করবি? তোর লজ্জা লাগে না বোনের সাথে এরকম করতে? বোন না, মামাতো বোন। কুত্তা, থাক তুই। সবাই ক্লাসে চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে গেল, তাই আমিও আর বাইরে না থেকে বন্ধুদের সাথে ক্লাসে চলে গেলাম। প্রতিদিনের মতো আজ আর থার্ড পিরিয়ডে বাইরে বের হলাম না, কারণ আজ ক্লাসে কিছু ইম্পর্টেন্ট টিপস দিল। আজ ক্লাসে নতুন একটা এলিয়েনকে দেখছি। তা কি মনে করে আজ? টিপসগুলো নেওয়ার জন্য। তোকে তো পরীক্ষায় ফেল করানো উচিত। আমার মতো এতটা কিউট ছেলেকে ফেল করাতে আপনার হাত কাঁপবে না? তুই কিউট ঠিক আছে, বাট হারামি। তাতে কি, আপনারই কিউট ছাত্র। এখন চুপ থাক, ক্লাস নিতে দে। আর ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবি। ঠিক আছে। ক্লাস শেষে আন্টি বলো। ম্যাডামকে বললাম, কারণ ম্যাডাম আর আম্মু সেই ছোটবেলার ফ্রেন্ড। তোর আম্মু কেমন আছে? কথা বলেন নাই? কথা বলা আর শোনা কি এক হয়? ভালো আছেন। বাসায় আসেন একদিন। তোর বলতে হবে না। এখন যাই। কোথায় যাবি? আপনার ফ্রেন্ডের বৌমার কাছে। মানে? আপনার বয়স হয়েছে, তাই বুঝবেন না। ফাজিল কোথাকার। তারপর ম্যাডামের থেকে চলে এসে জান্নাতের কাছে এলাম। কি করো? ম্যাডামের সাথে কি কথা বললি রে? আম্মুর বিষয়ে কিছু জিজ্ঞাসা করলো। ও, একটা কথা ছিল। কি আই লাভ ইউ। হয়েছে? আজকে একটু জোরে হয়ে গেল না? আরো জোরে মারবো যদি আবার এইসব বাজে কথা বলিস। চোরকে বলছে আর কখনো চুরি করিস না। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না। আর আম্মু তোকে বাসায় যেতে বলছে। যাব না বলে দিস। কেন যাবি না? তোকে কেন বলবো? এখনো যাবি না? কুত্তা, তুই আমাকে মারলি কেন? না গেলে আবার মারবো। তোর বাপের বাড়ি গিয়ে আমি কি করব? ফুফুর দরকার হলে আমাদের বাসায় আসতে বল। তুই যাবি কিনা বল। না। ভালোই ভালোই বলছি, চল। ছাড় বলছি, ব্যথা লাগছে। আগে রাজি হ, তারপর। আমি রাজি কুত্তা, এবার ছাড়। আমার জানোটা। শালা, ব্যথা লাগে না বুঝি? তুই তো প্রতিদিন মারিস, সেটা আমার ব্যথা লাগে না মনে হয়। তোর সাথে কথা বলাই আমার বোকামি। আর তুই চলে যাস, আমি পরে যাব। পরে কেন? একটু কাজ আছে সুমুর সাথে। আমি অপেক্ষা করব তোর জন্য। তোর ইচ্ছা। ক্লাস শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় জান্নাত এলো। বাট ওর তো সুমুর সাথে কাজ ছিল, সেটা কি হলো? জিজ্ঞাসা করি দেখি পেতনিটা কি বলে। আর আপনারা হয়তো ভাবছেন জান্নাত একটা কথা বলাতেই কেন আমার সাথে যাচ্ছে। সেটা হলো, জান্নাত যেটা বলবে সেটাই করবে, কাউকে কথা দিলে রাখবেই। ওই কুত্তা চল। কখনো ভালো করে বলতে পারিস না। আমি পারি না। কথা বলতে বলতে দুজন একটা রিকশায় উঠলাম। জান্নাত একটা কথা ছিল। রাস্তার মাঝে কি মার খাওয়াতে চাস? না গো, অন্য কথা। বল। তুমি বললে তো সুমুর সাথে কাজ আছে, বাট এত তাড়াতাড়ি চলে আসলে কেন? সুমু এই কানা বেটার সাথে প্রেম করে, তাই ওরা ঘুরতে যাবে। কোন কানা? মামুন। কিন্তু তুমি রাগ করছো কেন? আরে তুই তো জানিস আমি সব ভালোবাসা আমি পছন্দ করি না, করলে একদম বিয়ে। আর ওই শালা কানা বলে আমাকেও নাকি ওদের সাথে যেতে হবে। ওর কপাল ভালো সুমুর বয়ফ্রেন্ড, না হলে ওকেও তোর মতো দিতাম। প্রেম করেও তো বিয়ে করা যায়, তাই না? না, করা যায় না। কেন করা যায় না? যদি প্রেম করার পরেও বিয়ে না হয়? আর যদি হয় তাহলে? কি গ্যারান্টি আছে? এসব আজাইরা পেঁচাল বন্ধ কর। একটা কথা বলি। বলে ফেল। আমি তোমাকে বিয়ে করতে চাই। কুত্তা, তোকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব আর একবার যদি এসব বলিস। এই মামা, লেকের পাড়ে যাবা? হ্যাঁ মামা, যাবো। তাহলে চলো। লেকের পার যাওয়ার কি আছে? একটু কাজ আছে। তো তুই যা, আমার কি? তুমি কি আমাকে কখনো তুমি করে বলবে না? বলতে পারি যদি তুই আমাকে হাসি খুশি রাখিস, বাট তোর ওইসব ভালোবাসার কথা বলবি না। ওকে, চেষ্টা করব। এসে গেছি, নাম এখন। রিক্সা চালককে ভাড়া দিয়ে সামনে এগোতে লাগলাম। পুরো বিকেল ঘোরাঘুরি করলাম দুজনে। এর মাঝে জান্নাত হাজারটা প্রশ্ন করছে, কিন্তু একটারও সত্যি উত্তর দেয় নেই। ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। ভাবছি এখন কি করা যায়। যেটার জন্য আসলাম সেটা এখনো হলো কিনা জানি না। দেখি কল করি। ওই হলো নাকি? হয়ে গেছে, তোরা কোথায়? ঠিক আছে, আমরা আসছি, বাই। কল কেটে দিলাম। কি হবে রে? তোকে যে বললাম না সেই কাজটা। তাহলে চল। কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোকে চোখ ঢেকে যেতে হবে। কেন কেন? প্লিজ, কথাটা রাখ। রাখতে পারবো না। আমি তো তোর কেউ না, কেন আমার কথা রাখবি? ওলে আমু ফুপাতো ভাইটা। ওকে, আমি রাজি। থ্যাংক ইউ জানো।
কুত্তা, লাথি খাবি। জান্নাতের চোখটা রুমাল দিয়ে বেঁধে দিলাম। কি ভাবছেন সারপ্রাইজ দিব? একদম সঠিক ধরেছেন, আজ জান্নাতের বার্থডে। কিন্তু পাগলিটার কি মন, নিজের বার্থডে আর সে নিজেই জানে না। রুমাল দিয়ে চোখটা বেঁধে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। জান্নাত এবার থাম। হইছে? চোখটা খুলি। দাঁড়া আমি খুলতেছি। চোখ খুলে দিয়েও হাত দিয়ে ওর চোখ ধরে রাখলাম। আবার হাত দিয়ে আটকালি কেন? অপেক্ষা করো বাবু। ফ্রেন্ডস, লেটস স্টার্ট। জান্নাতের চোখ থেকে হাত সরাতেই চারপাশ থেকে লাইটার বার্থডে বেলুন আকাশ উড়িয়ে দিল। এখানে আমার আর জান্নাতের সব ফ্রেন্ডস আছে, এমনকি সুমু আর মামুনও আছে। সবাইকে আগে থেকেই বলছিলাম যেন কেউ ওকে উইশ না করে। সবাই মিলে জান্নাতকে উইশ করলো। এমনটা দেখে জান্নাত হঠাৎ করে কেঁদে দিল। আরে আরে কাঁদছো কেন? নিলয়, আমি কখনো ভাবতেই পারিনি সবাই আমাকে এভাবে উইশ করবে। পাগলি, তাই বলে কান্না করতে হবে? কথা বলতে বলতে চোখের জল মুছে দিলাম। তারপর সবাই মিলে ছোট্ট একটা কেক কাটলাম। হা কর। হা করলাম। তুই না, সুমু। বলার সাথে সাথে সবাই হেসে দিল, শুধু আমি ছাড়া। কেমন যেন ইতস্তত বোধ লাগছিল, সাথে অপমান বোধটাও। জান্নাতের কাছ থেকে পিছু চলে আসলাম। একে একে জান্নাতের সব ফ্রেন্ডকে কেক খাওয়ালো, শুধু মামুনকে ছাড়া। ভালোই লাগছে, শালাকেও আমাদের মতো উপোস রাখছে। নিলয়, এই নিলয়। বলো। হায় আল্লাহ, তোকে তো কেক খাওয়াতেই ভুলে গেছি। থাক, লাগবে না। এইটুকু খা। লাগবে না তো বলছি। দেখলি সুমু, তোর জন্য নিলয় রাগ করলো। আমি আবার কি করলাম? তোকে প্রথমে খাওয়ানোর জন্য এই নিলয় এখন খাচ্ছে না। নিলয়, খাও একটু প্লিজ। হ্যাঁ নিলয়, খা একটু। সবাই বাসায় চলে যা। থাক নিলয়, আমরাও যাই তাহলে। না, তোরা জান্নাতের ফ্রেন্ডদের বাসা অবধি পৌঁছে দিবি। আমরা 3 জন, ওদের 4 জনকে কিভাবে পৌঁছে দিব? 4 জন না 3 জন। সুমুকে মামুন নিয়ে যাবে। তাহলে ঠিক আছে। তাহলে আমি এই রাতের বেলা কি করব? আমাদের বাসায় যাওয়ার কথা ভুলে গেছো? ও ঠিক আছে। যা তাহলে তোরা। ঠিক আছে ভাই। আর ওই 2 আশিকি সাবধানে যাস। ঠিক আছে। সবাই চলে একে একে চলে গেল। আপনাদের তো বলাই হয়নি, ড্রাইভারকে কল করে গাড়ি আনতে বলেছিলাম, তাই ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে। গাড়ির কাছে আসতেই জান্নাত বলল, গাড়ি কার? তোমার শ্বশুর আব্বুর। গাড়ি আনলো কে? আমি আনতে বলছিলাম। কিন্তু আমি তো গাড়িতে যাব না। কেন? আমার এসব বিলাসবহুল জীবন ভালো লাগে না তাই। দেখো, এখন রিক্সা যেতে পারবো না। চলো না যাই। গাড়িতে ওঠো। জান্নাত আর কোনো কথা না বলে গাড়িতে উঠলো। কি হলো, মুখটাকে ওইভাবে ঘুরিয়ে আছো কেন? তুমি কে যে তোমাকে বলবো? কে বললে তুমি? আবার বলো। আমি আবার কি বললাম? তুমি আমাকে কি করে সম্বোধন করলে? তুমি করে করছি, তাতে কি হয়েছে? আমাকে হ্যাপি করছো তাই বলছি। থ্যাঙ্কস বাবু। কুত্তা, তুই কখনো ভালো হবি না। বাসায় আসার সাথে সাথে বাসার সব লাইট বন্ধ হয়ে গেল। কি রে, কি হলো? মনে হয় লোডশেডিং চলছে। তাই বলে এখনই যেতে হবে? জেনারেটর লাগালেই হবে, ভিতরে চলো। জান্নাতকে সাথে করে বাসার ভিতরে আসতে ধুম করে লাইট জ্বলে উঠতে চারপাশ থেকে শুরু হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জান্নাত, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, আমি সত্যিই অনেক অবাক হচ্ছি। সবাই আমাকে কত ভালোবাসে। কেন রে, আমরা তোকে ভালোবাসি না? সবাই আমাকে অনেক ভালোবাসে, শুধু এই মহিলাটি ছাড়া। আমি আবার কি করলাম? তুমি আমাকে সেদিন থাপ্পড় মারলে কেন? বেয়াদবি দেখলে আবার মারবো। দেখলে ফুপু? এসব বাদ দে, চল কেক কাটি। ওকে চলো। তারপর সবাই মিলে কেক কাটতে লাগলো। আসলে এই প্ল্যানটাও আমার ছিল, জান্নাতকে 2বার করে সারপ্রাইজ দিব। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম, কারণ আবার যদি আগের বারের মতো অপমান করে। রুমে এসে ড্রেস খুলতে লাগলাম, তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম জান্নাত বসে আছে, সাথে এক টুকরো কেক হাতে। এত সময় লাগে ফ্রেশ হতে? তুমি রুমে কেন? কেক খাওয়াতে এলাম। খাবো না, এখন তুমি যাও, আমি ড্রেস পরবো। এইটুকু খেলে কি হয়? বলছি না খাবো না। এত রাগ করো কেন? বোন হয়ে ভাইকে খাওয়াতে পারি না বুঝি? আমার কোনো বোন নাই, আর তুই আমার কোন কালের বোন লাগিস? বের হশালি। আগে খা, তারপর যাচ্ছি। জানিস, কাউকে খাওয়াইনি প্রথম, তোমার জন্য নিয়ে আসছি। এখন হা করো তাড়াতাড়ি, না হলে যাব না। অনিচ্ছা থাকা সত্ত্বেও খেতে হলো। সবটুকু খেলে আমাকে খাওয়াবে না? ওয়েট। জান্নাতকে কিছু বলতে না দিয়ে দুহাত দিয়ে ওর গালটা ধরে ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম। প্রায় 5 মিনিট লম্বা কিস করে জান্নাতকে ছেড়ে দিতেই, জান্নাত। কুত্তা, তুই কিস করলি কেন? সেটা আমার ইচ্ছা। আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি পাইছিস? না, আমার মামার সম্পত্তি। তোর লজ্জা লাগলো না আমার সাথে তুই এমনটা করতে? মামা তো বোন, আর কিছুদিন পর তোর সাথে আমার বিয়ে হবে, আর এখানে লজ্জা পাওয়ার কি আছে শুনি?
লুচু বদমাইশ ইতর। যাই বলিস, তোর ঠোঁটে কিস করে মনটা ফুরফুরা লাগছে। থাক তুই, আমি এখনই ফুফাকে সব বলে দিব, তারপর দেখ তোর কি করি। অপেক্ষা কর, আমিও আসছি। জান্নাত আর কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল। দ্রুত রেডি হয়ে নিচে এলাম। নিচে আসাতেই জান্নাত শুরু করলো ও রাজাইরা সব কথা। আম্মু আব্বু চলো আমরা বাসায় যাব। সে কি রে, বাসায় যাবে কেন? সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। নিলয়, কি হয়েছে রে? আসলে আম্মু, জান্নাত তখন কেক নিয়ে আমার রুমে গিয়ে আমাকে জোর করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু আমি সেটা ফিরিয়ে দেওয়ার কারণে জান্নাত আমাকে জোর করে কিস করে, তাই ওকে একটা থাপ্পড় মারছি। সত্যি কথা সবাই জানেন। শালা লুচ্চা, আমি তোকে করছি নাকি? এটুকু বলেই জান্নাত থেমে গেল। কলারটা ছাড়ো জানু। আম্মু এখনই বাসায় যাব, চলো। কারো কোথাও যাওয়া হচ্ছে না। কেন? পরশু বাসায় একটা পার্টি আছে, তাই পরশু অবধি সবাই এই বাসায় থাকবে। আপু তুমি তো একটু বোঝার চেষ্টা করো। দুলাভাই যেটা বলছে সেটাই শোন। জান্নাত এতক্ষণে বুঝে ফেলছে কাউকে বলেও আর লাভ নেই, তাই রাগে কটমট করতে করতে রুমে চলে গেল। আমার দিকেও একবার তাকিয়েছিল, চোখ লাল হয়েছিল, তাই ভয়ে আর কিছু বলিনি। যাক, মেয়েটা তাহলে বাসায় থাকবে। ওই কি হয়েছে রে? যেটা বললাম ঠিক তার বিপরীতটা ঘটেছে। ভাবির কানের কাছে গিয়ে বললাম। ফাজিল কোথাকার। তারপর সবাই মিলে রাতের খাবার খেতে লাগলাম। জান্নাতকে অনেকবার ডাকার পর খেতে এসেছে। এখন যদি কিছু বলি তাহলে শিওর খাওয়া ছেড়ে চলে যাবে, তাই আর কিছু বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে কিছু সময় গেম খেলে শুয়ে পড়লাম। হঠাৎ রাত 1টার দিকে ফোনের রিংটনে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম ভাব নিয়ে কলটা রিসিভ করলাম। কে বলছেন? শালা, তোকে কতবার কল দিছি, ধরিস নাই, এখন আবার বলছিস আমি কে? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রাহুল। হ্যাঁ রাহুল, বল। দোস্ত, খেলা তো আমরা খেলে দিছি। ক্রিকেট নাকি ফুটবল? আর বেটা, জান্নাতের বান্ধবীদের সাথে। কথা শুনে লাফ দিয়ে উঠলাম। ভাই, তোরা ওদের কিছু করিস নাই তো? জান্নাত যদি জানে ওদের সাথে তোরা খারাপ কিছু করছিস, তাহলে ও আমাকে জীবনেও, বিয়া তো দূরের কথা, প্রেমটাও করবে না। আরে শালা, কথাটা তো শুনবি। বল। আমি জয় আর রাফি মিলে ওদের পটাই ফেলছি। একবার বলতেই রাজি হয়ে গেছে। কেমনে কি? তোর থেকে চলে এসে আমরা যার যার মতো রিক্সা নেই। তারপর কথা বলতে বলতে একসময় আমি রিয়াকে প্রপোজ করি, আর সাথে সাথে ও রাজি হয়ে যায়। কিন্তু ওদের হলো কিভাবে? তারপর আমি জয় আর রাফিকেও একই কাজ করতে বলি, আর ওরাও নাকি একই কাজ করেছে। আর সাথে সাথেই প্রিয়া আর তানহা রাজি হয়ে যায়। তাই তোকে কল দিলাম। প্রিয়া কার আর তানহা কার? প্রিয়া, রাফি আর তানহার জয়ের। ভালো করেছি না আমরা? খুব ভালো করছস ভাই। কাল কলেজে গিয়া তোরা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ দিস, যেন জান্নাত আমার কথায় রাজি হয়। কাল তোকে আমরা সবাই মিলে খাওয়াবো। এখন রাখি, বাই। বাই। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম ধরছে না। ওরা একবার বলাতে রাজি হয়ে গেল, আর আমার পোড়া কপাল, বললেই থাপ্পড় খেতে হয়। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসছে বুঝতেই পারিনি। পরের দিন। ওই লুচু, উঠ শালা। ভাবি, যাও, আমি উঠছি। ওই কুত্তা, আমি তোর কোন কালের ভাবি? ও তুমি? এখন ওঠ তাড়াতাড়ি। ভাবি কোথায়? রান্নাঘরে, তাই আমাকে পাঠাইছে। তোকে আজ অনেক সুন্দর লাগছে। পাম দেওয়া লাগবে না। সত্যি বলছি। আর বলতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই ডাকছেন। জান্নাত আর কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে আসলাম, দেখলাম সবাই টেবিলে বসে আছে। ভাগ্নে, কি খবর? এই তো মামা, পিছু লেগে আছি। পিছে মানে? কার পিছে? না মানে মামা, কি মানে করছিস? তেমন কিছু না। আপনাদের কি অবস্থা? এই তো ভালো। মামি, তুমি কেমন আছো? রাতে ভালো করে কথাই বলতে পারিনি তোমাদের সাথে। ভালো। সবাই মিলে নাস্তা করে জান্নাতকে বললাম, তুমি কলেজে যাবে না? তো কি হলো? তোর জানতে হবে না। কেন যাবে না নাকি? আজ কিন্তু কিছু গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? তোমার ফ্রেন্ডরাই বলবে কলেজে। ঠিক আছে, তাহলে চলো যাই। তোমার সাথে যাব না। কেন রে মা, ওর সাথে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু ও অনেক লুচ্চামি করে। নিলয়, কি শুনছে এসব? আব্বু, এসব ডাহা মিথ্যা কথা। চুপ থাক হারামি। আর করবে না, এখন গাড়ি করে দুজন কলেজে যাও। ঠিক আছে ফুফা। গাড়িতে ওঠে জান্নাত, একটা চুমু দাও না। থাপ্পড় চিনোস বেড়া লুচু? থাপ্পড় তো চিনই। খাওয়ার শখ হয়েছে? একদমই না। তাহলে চুপ থাক। চুপ থাকলে কি পাবো? তুই কি চাস? তোমার মুখ থেকে আর কখনো তুই করে বলতে পারবে না আমাকে। 100বার বলবো। আমিও তোমাকে বিরক্তি করব। ওকে, আমি রাজি। ধন্যবাদ মামাতো বোন। তারপর কলেজে চলে আসলাম। এর ভিতরে আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। কলেজে আসার পর বন্ধুদের দেখতে পেলাম না। শালারা গেল কই? আমি গেলাম। ছুটির পর তাড়াতাড়ি এসো। কেন?
মামা কি বললো শুনো নাই? একসাথে যেতে। ঠিক আছে, আসবো। জান্নাত যখনই চলে যাবে ঠিক তখন জয়, রাহুল, রাফি আসলো, সাথে ওদের গার্লফ্রেন্ড মানে জান্নাতের ফ্রেন্ডসগুলো। জান্নাত ওদের দেখে রীতিমতো অবাক, আমিও হতাম, কিন্তু আমি তো আগে থেকেই জানি 3 জোড়া রিলেশনশিপ ব্যক্তি আমাদের সামনে, সেটাও আবার হাত ধরে আছে। ওই, তোরা ওদের হাত ধরে আছিস কেন? বারে বয়ফ্রেন্ডের হাত ধরবো না তো কার হাত ধরবো শুনি? বয়ফ্রেন্ড মানে? কিসের বয়ফ্রেন্ড? তারপর একে একে সবাই জান্নাতকে বলল রাতে ওদের মাঝে কি হয়েছে। সবার থেকে কথাগুলো শোনার পর, হ্যাঁ আমাকেই মারছে। মারলে কেন? সব তোর জন্য হয়েছে। তুই না, তুমি। হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। আমার জন্য হবে কেন? গতকাল যদি তুমি ওদের সাথে তোমার বন্ধুদের না দিতে, তাহলে এমনটা মোটেও হতো না। ভালোই তো হইছে। তুই চুপ থাক, লজ্জা লাগে না? প্রেম করে সেটা সবাইকে বলতে। এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর আমরা সবাই তো তোদের দুজনকে ধন্যবাদ দিয়ে আসলাম, তোদের জন্যই তো আমাদের রিলেশনটা হয়েছে। ধন্যবাদ দোস্ত। জান্নাত সেখানে না দাঁড়িয়ে চলে যেতে লাগলো। তোদের ধন্যবাদের গুষ্টি কিলাই। কথাটা শেষ করে দৌড়ে জান্নাতের কাছে এসে ওর হাতটা ধরলাম। কি হলো, চলে আসলে কেন? আমি তোমাকে আগেই বলেছি আমার এই রিলেশন ভালো লাগে না। এখানে তো তুমি রিলেশন করছো না, ওরা করবে, করতে দাও ওদের। কিছুদিন পর এমনিতেই ওদের বয়ফ্রেন্ডদের জন্য ওরা আমার সাথে কথা বলবে না, তাই আমি আগে থেকেই ওদের সাথে কথা বলা বন্ধ করছি। ঠিক আছে, আমি ওদের ব্রেকআপ করাচ্ছি। কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। এখন একটা চুমু দাও না গো। তোর থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো লুচ্চা। জান্নাত একাই ক্লাসে চলে গেল। সবার সাথে কিছু সময় কথা বলে আমরাও ক্লাসে চলে আসলাম, আর জান্নাতের ফ্রেন্ডগুলো ওদের ক্লাসে চলে গেল। সবগুলো ক্লাস করার পর বাইরে বের হয়ে গাড়ির কাছে এসে জয়, রাহুল আর রাফির সাথে কথা বলতে লাগলাম। প্লিজ তোরা একটু ম্যানেজ কর, না হলে আমার এই জীবন রেখে কোনো লাভ হবে না। চিন্তা করিস না, একদম ভিলেনদের মতো ডায়লগ মারবো, তাই নো চিন্তা। বন্ধুরা মিলে কথা বলছিলাম, তখন জান্নাত আর ওর ফ্রেন্ডসরা এলো। নে এখন ব্রেকআপ কর। দেখো রাহুল, আমার ভুল হয়েছে তোমার সাথে রিলেশনে জড়িয়ে, তাই এখন থেকে ব্রেকআপ। কিন্তু কোনো কিন্তু না, ব্রেকআপ মানে ব্রেকআপ। তারপর একে একে 3 জনই ব্রেকআপ করে নিল। কি ভাবছেন ব্রেকআপ? একদম না, এটা আমার গেম মাত্র। শুধু জান্নাত জানে ওদের সবার মাঝে ব্রেকআপ হচ্ছে। আসুন এখন বলি, ক্লাসে যাওয়ার আগে কথা। তোরা শুধু জান্নাতের সামনে এমন ব্যবহার করবি যেন জান্নাত বুঝতে না পারে তোরা এখনো একজন একজনকে ভালোবাসিস। কিন্তু আমাকে যদি বন্ধু ভাবিস তাহলে কোনো প্রশ্ন করবি না। আর তোরা সত্যি সত্যি ব্রেকআপ করছিস না, শুধু গেম মাত্র। তাহলে আমাদের কি করতে হবে? জান্নাতকে গিয়ে বলবি আমরা ব্রেকআপ করব, ওদের সাথে ব্যস্ত, এটুকুই। আর ব্রেকআপ কিভাবে করবা সেটা নিশ্চয়ই বলতে হবে না। ঠিক আছে, এখন তাহলে ক্লাসে যাই। যাও। এখন বুঝলেন তো এটা গেম ছিল, আর এটা না করলে জান্নাতের সাথে প্রেম করব কি করে? সে যাই হোক, ওদের সবাইকে বিদায় দিয়ে জান্নাতকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি থামাও। কেন? জান্নাত আমার প্রশ্নের জবাব না দিয়ে এতটা কাছে চলে এলো যা আমি জান্নাতের প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। বুঝতেই পারছিলাম না কোনটা কার নিঃশ্বাস। জান্নাতের দিকে মুখটা এগিয়ে দিতেই জান্নাত চোখ বন্ধ করে ফেললো। আগে কখনো জান্নাতকে এতটা কাছ থেকে দেখি নাই যতটা আজ দেখছি। জান্নাতের ঠোঁটটা একদম আমার ঠোঁটটার কাছে এসে গেছে। মন চাইছে এখনই দুজনের ঠোঁট জোড়া এক করে দেই। যেই ভাবা সেই কাজ। জান্নাতকে কিস করব, ঠিক এমন সময় জান্নাত নোট দিয়ে মুখে বাড়ি মারলো। দূর, আমি ভাবলাম গতকালের মতো আজকেও একটা মিষ্টি খাবো, কিন্তু সেটা আর হলো না। তোমার এই লুচ্চামি যাবে না নাকি? তুমি কাছে থাকলে কেমন জানি নিজের মধ্যে অন্যরকম ফিলিংস চলে আসে। তাহলে আমি নেমে যাই। কেন? তাহলে তোমার আর ফিলিংস লাগবে না। জান্নাত, তুমি কি সত্যি আমাকে বুঝো না? এত বুঝতে হবে না, গাড়ি চালাও। আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। বাসায় আসার পর জান্নাত নেমে ভিতরে চলে গেল। তবে আমি লক্ষ্য করলাম বাসাটা অনেক সাজানো হচ্ছে, এখনো পুরোটা হয়নি, তবে যথেষ্ট সুন্দর লাগছে। কিছু সময় বাসার বাইরে দেখে আমিও গাড়িটা পার্ক করে ভিতরে এলাম। কিরে, কি অবস্থা? ভালো। তুই আজ অফিস যাস নাই? না। কেন? আব্বু গেছে তাই। আব্বু তো তেমন অফিসে যায় না। অরিতাদের বাসায় যাবো তাই। কেন যাবি? দাওয়াত দিতে। সেটা কল দিলেই তো হয়। না রে, অরিতাও চাইছিল দেখে আসতে। ভিডিও কল দিয়েও তো দেখা যায়। তারপরেও কি? তুই এত প্রশ্ন করছিস কেন বলতো? কোথায় প্রশ্ন করলাম? ওই তুই চুপ কর, আর তুমিও চুপ করো। জানোই তো ও একটা ফাজিল। এই ফাজিলটাই তোমাদের হেল্প করেছে, সেটা আবার ভুলে যেও না। ভাই তুই প্লিজ চুপ কর। তাহলে ক্ষমা চাও। ঠিক আছে, তোর ভাইয়ার ভুল হইছে, সেটার জন্য আমি সরি। আমার কোথায় ভুল হয়েছে? তুমি আবার কথা বলছো। ঠিক আছে, আমি চুপ। ভাবির জন্য ক্ষমা করলাম।
রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আমার জানুটার আগমন। কিছু বলবা? কি বলো? আগামীকাল একটা জায়গায় যেতে হবে, তাহলে যেও। কিন্তু আম্মু আর ফুপু যেতে দিচ্ছে না। ঠিক আছে, রাতে কথা বলবো। পাক্কা? পাক্কা। থ্যাঙ্কস। জানাতে একটা কথা ছিল। হ্যাঁ বলো। এখন না, কাল বলবো। ঠিক আছে। আর কিছু না বলে জান্নাত চলে গেল। দেখতে দেখতে দিনটা পার হয়ে গেল। সবাই এখন কাজ নিয়ে ব্যস্ত, আমিও টুকটাক কাজ করছি। এমন সময় জান্নাত এলো। তুমি রেডি হও নাই? কেন? আমার সাথে নতুন ব্রিজে যাওয়ার কথা, সেটা কি ভুলে গেছো? কিন্তু এখন গেলে আসতে তো রাত হয়ে যাবে। সেটা তো হবেই। তুমি আমাকে সকালে বলতে পারলে না? এখন তো বললাম। আসতে দেরি হয়ে যাবে কিন্তু। তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে আরো বেশি দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো। ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। উত্তর না দিয়ে চলে গেলাম। 5 মিনিট পর রেডি হয়ে বের হলাম, কারণ দেরি করলে আমাদের আসতে দেরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি? চলো। রাতে মামিকে বলাই প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন বললাম সাথে আমিও যাব, তখন যেতে বলে। বাইরে এসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। নতুন ব্রিজ, আমাদের বাসা থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগে। গাড়িটাকে আরও স্পিডে চালালাম। এত জোরে চালাচ্ছ কেন? তাহলে আসতে সময় লাগবে না? তাই বলে স্পিডে চালানো লাগবে? আর তুমি সেখানে কেন যাচ্ছ? আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তোমার ফ্রেন্ড এখানে থাকে? আগে তো কখনো শুনি নাই। এখন শুনলা? অন্যদিন গেলে হতো না? আজ ওর শরীর একটু বেশিই খারাপ, তাই। বেশি খারাপ মানে? তুমি কখনো জানতে চেয়েছো কেন আমি বড়লোক মানুষদের সাথে কথা বলতে চাই না? তুমিও তো বলো নাই। ঠিক আছে, এখন শোনো। আমরা যার কাছে যাচ্ছি ওর নাম রিতা। রিতা আমার ছোটবেলার ফ্রেন্ড, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি জানো সুমু আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সুমু আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর আগে রিতা আমার বেস্ট ফ্রেন্ড। ওর বাবা স্কুলের টিচার, তাই অনেক আগেই বদলি হয়ে ওখানে একটা স্কুলে পড়ায়, তাই এখন ওরা ওখানে থাকে। কিন্তু এটার মধ্যে সম্পর্ক কি? বলছি, আগে পুরোটা শুনো। বলো। একদিন রিতা আমাকে কল দিয়ে বলল ওকে নাকি একটা ছেলে প্রপোজ করেছে। আমার কাছে জানতে চাইছিল কি করবে, আর ওর নিজেরও ছেলেটাকে পছন্দ করতো, তাই ওকে আমি ওর সম্মতি দেই। এইটুকু বলেই থেমে গেল। কি হলো, থেমে গেলে কেন? কারণ ওটাই আমার জীবনের সব থেকে ভুল হয়েছিল। কেন? কারণ ছেলেটা রিতাকে নয়, রিতার দেহকে ভালোবাসতো। একদিন রাতে ছেলেটা রিতাকে দেখা করার জন্য বলে, রিতাও রাজি হয়ে যায়। কিন্তু কে জানতো সেই রাতটাই রিতার জন্য কালো রাত হয়ে যাবে। ছেলেটা ওকে ভুলভাল বুঝিয়ে একটা হোটেলে নিয়ে যায়, তারপর রিতাকে জোর করে ধর্ষণ করে। কান্না করো না, তারপর কি হয়েছিল সেটা বলো। রিতা তখন অনেক ভেঙে পড়েছিল, কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, কিন্তু আঙ্কেল আন্টির জন্য হয়নি। কিন্তু একদিন সবার চোখের আড়ালে রিতা ছাদের ওপর থেকে ঝাঁপ দেয়, কিন্তু সে মরণের হাত থেকেও ফিরে আসে, কিন্তু তখন থেকেই আর হাঁটতে পারে না। কিছু সময় চুপ থেকে আবার শুরু করলাম। জানো নিলয়, আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। সেদিন যদি আমি রিতাকে বারণ করতাম তাহলে হয়তো এমনটা হতো না। এই জন্যই আমি কাউকে ভালোবাসি না। পরে ছেলেটার কিছু হয়নি? বাবার টাকা আছে অনেক, সেই কারণে কয়েকদিন পর জেল খাটার পর বের হয়ে আসে। তবে আমার মনে এখনো ভয় আছে, যদি আমার আবার কোনো ফ্রেন্ডের এমন হয়, তাই তোমার বন্ধুদের সাথে ওদের ব্রেকআপ করতে বলি। কিন্তু তাই বলে তো সব ছেলেই এক নয়। সেটা জানি বলেই তোমার আর তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, না হলে কারো সাথেই কথা বলতাম না। কথা বলতে বলতে জান্নাত চুপ হয়ে গেল। ওর দিকে তাকাতেই দেখলাম ঘুমিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমানোর জন্য গালের উপর জল লেগে আছে। এক হাত দিয়ে মুছে দিয়ে কপালে একটা চুমো দিয়ে ড্রাইভ করতে লাগলাম। প্রায় এসে গেছি, কিন্তু জান্নাত আগের থেকে এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে ডাকতে মন চাইছে না। যদি ওর ফ্রেন্ড মানে রিতার বাসা চিনতাম তাহলে আর ডাকতাম না, কিন্তু বাসা চিনি না, তাই ওকে ডাকতে বাধ্য হলাম। জান্নাত, এখন উঠো, প্রায় এসে গেছি। ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে আছে বলে নিচে অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। বাসা কোথায় তোমার ফ্রেন্ডের? আর একটু সামনে। ও। কিছু সময় পর জান্নাত গাড়ি থামাতে বলল। গাড়ি থামাও। কেন? এসে গেছি। ও। এখন নামো। গাড়িটা পার্ক করে নামলাম। ভেতরে আসো। হ্যাঁ চলো। তারপর বাসাটায় কলিং বেল বাজাতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। কেমন আছো আন্টি? এই তো আছি কোনো রকম। তুই কেমন আছিস? ভালো আছি। ছেলেটাকে? আন্টি ও নিলয়, আমার ফুফাতো ভাই, আর নিলয় উনি রিতার আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসো। আন্টি রিতা কোথায়? শুয়ে আছে এখন। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে মা, যাও। জান্নাত চলে যাওয়ার পর, তোমার বাসায় কে কে আছে বাবা? জি আমার বাসায় আব্বু আম্মু ভাইয়া আর ভাবি আছেন। তুমি কি করো?
অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। আর তোমার বাবা? আব্বু অফিসের কাজের জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তাই ভাইয়া অফিস দেখাশোনা করেন। ও, আন্টি আঙ্কেলকে দেখছি না, কোথায় গেছেন? একটু বাইরে গেছে। আন্টির সাথে আরও কিছু সময় টুকটাক কথা বলতে লাগলাম, কিন্তু ভিতর থেকে জান্নাত ডাকাতে ভিতরে গেলাম। এদিকে আসো। হ্যাঁ বলো। এটা হলো রিতা, আর রিতা এ হলো নিলয়, আমার ফুফাতো ভাই। হাই রিতা। রিতার সাথে কথা বলতে লাগলাম দুজন, কিন্তু আব্বু কল দেওয়ার জন্য রওনা দিতে বাধ্য হলাম। রিতা এবং রিতার আব্বু আম্মুকে বিদায় দিয়ে গাড়িতে উঠতে যাব, ঠিক তখন কিছু একটার সাথে জান্নাতের জামা লেগে হাতের কাছে খানিকটা ছিঁড়ে গেল। ধুর, ছেঁড়ারও সময় পেল না। কথাটি বলে ছেঁড়া কাপড়টাকে টান দিতে বেশি করে ছিঁড়ে গেল। কি দরকার ছিল টান দেওয়ার? আরে আমি কি জানতাম নাকি? জানতে হবে না, এখন উঠো তাড়াতাড়ি। গাড়িতে উঠে আবার ড্রাইভ করতে লাগলাম। প্রায় 11টার সময় বাসায় আসলাম। বাসায় এখনও মানুষের আনাগোনা অনেক। জান্নাত কিছু না বলেই ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে ভিতরে আসতে অবাক হলাম, কারণ জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মামি ওকে যা খুশি বলেই যাচ্ছে। মামি ওকে মারছো কেন? তোকে আমি আমার নিজের ছেলে ভাবতাম, কিন্তু তুই এটা করতে পারলি? আমি আবার কি করলাম? তুই কি করছিস জানিস না? আমি সত্যি জানি না কি করেছি, বলবে তো? বাইরে নষ্টামি করে এসে এখন বলছিস কি হয়েছে? জান্নাতের এমন চেহারা দেখে আমরা কিছু বুঝি না মনে করছিস? আব্বু আমার কথাটা একটু শোনো। একটা কথাও বলবি না আর। আম্মু তুমি শোনো। তোর লজ্জা করলো না এমনটা করতে? আম্মু তুমি থামো, আমি দেখছি। নিলয় চল। কিন্তু ভাবি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ভাবি আমাকে রুমে নিয়ে আসলো। ভাবি আমরা সত্যি কিছু করিনি। আমি জানি তুই কিছু করিস নাই, কিন্তু এখন সবাই রেগে আছেন। পরে সবাই ঠান্ডা হলে বললেই হবে। তুই থাক, আমি জান্নাতকে দেখছি। ভাবি চলে গেল আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল যে আব্বু কখনো ধমক দেয়নি, আচ্ছা এই আমাকে মারলো। একবার কথাটা তো শুনতে পারতো। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। কিছু সময় পর ভাইয়া হাতে একটা ড্রেস নিয়ে রুমে আসলো। ভাইয়া তুই তো একটু বোঝার চেষ্টা কর। এটা পরে নে। কেন? আজ তোদের বিয়ে। বিয়ে মানে কি যাতা বলছিস? যেটা বললাম সেটা কর। বলে চলে গেল। কিছু সময় পর ভাবিও একই কথা বলে গেল, সাথে বলল আব্বু নাকি অনেক রেগে আছে, তাই কিছু সময় বসে থাকার পর ড্রেসটা পরে নিলাম। অনেকটা অপ্রস্তুতভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। মাথাটা এখনো ঝিম ধরে আছে। কি থেকে কি হয়ে গেল একবার শুনতে পারতো। জান্নাতের এমন চেহারা কেন? আব্বুর কথাটাও ঠিক আছে, কারণ জান্নাত যাওয়ার সময় কান্না করে চোখের কাজল নষ্ট করে ফেলছে। কিন্তু আব্বু আমাকে এতটা খারাপ ভাবতে পারলো? নিজের মধ্যে অনেক খারাপ লাগছে। আব্বু সেসব বাজে কথা বলতে পারলো, আর আম্মু তো কিছু বলল না। মাথাটা কাজ করছে না। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 1:30 বাজে। ছাদে না থেকে রুমে গেলাম। রুমে আসতেই দেখলাম জান্নাত খাটের উপর বসে কান্না করছে। কান্না করাটাই স্বাভাবিক, যেখানে আমি ছেলে হয়ে কান্না পাচ্ছে আর জান্নাত তো একটা মেয়ে। অনেক স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে, কিন্তু ভাগ্যে সেগুলোর কিচ্ছু হলো না। জান্নাতের দিকে গেলাম। মেয়েটা মনে হচ্ছে বিয়ে থেকে কান্না করছে। জান্নাতের কাছে গিয়ে বসাতেও জান্নাত কিছু বলল না, অঝর ঝরাই কান্না করছে। এবার তো থামো। জান্নাত কিছু বলল না। কি হলো? এখন কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে মনে করছো? সব তোর জন্য হয়েছে। তোদের এটা প্ল্যান ছিল, তাই না? তুই তো আগে থেকেই আমাকে বিয়ে করতে চাইতি, কিন্তু এইভাবে একটা কলঙ্কের দাগ আমায় দিতে তোর একবারও বাঁচলো না। প্লিজ শান্ত হও। কি শান্ত হব আমি? এখন সবাই বলবে আমি তোর সাথে নষ্টামি করে বেড়াইছি এতদিন। তুই আমাকে গলা টিপে মেরে ফেল প্লিজ। তবু আমি এইসব বাজে কথা শুনতে চাই না। তোমার কিছু শুনতে হবে না, এখন তুমি ঘুমাও। জান্নাতকে কিছু বলতে না দিয়ে ওকে ধরে ঘুমিয়ে কিছু সময় বসে থাকার পর আমিও ফ্লোরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি জান্নাত ঘুম থেকে উঠে পড়ছে। যাও ফ্রেশ হয়ে নাও। জান্নাত হ্যাঁ বা না কিছুই বলল না, সোজা ফ্রেশ হতে চলে গেল। রুমে বসে আছি, এমন সময় বাইরে থেকে ভাবি ডাকলো। নিলয় খেতে আয়। হ্যাঁ আসছি। জান্নাতকেও সাথে নিয়ে আয়। ঠিক আছে। ভাবি চলে যাওয়ার পর একটু পর জান্নাত ফ্রেশ হয়ে রুমে আসলো। নাস্তা করার জন্য নিচে যেতে বলল, চলো। হুম। জান্নাতকে সাথে নিয়ে নিচে আসতে দেখলাম ভাবি ছাড়া কেউ নেই। ভাবি আর সবাই কোথায়? তারা খেয়ে নিয়েছে। তুমি খাওনি? তোদের সাথেই খাবো। ভাবি আমাদের খাবার বেড়ে দিয়ে সে নিজেও খেতে বসলো। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। শুনেছি বিয়ের পরের দিন নিয়ম অনুযায়ী বরকে সাথে নিয়ে বউ তার বাবার বাসায় যায়, কিন্তু আমাদের বেলায় সেটা মোটেও হচ্ছে না। আর হবেই বা কি করে, যেখানে আমাদের বিয়েটাই নিয়ম অনুযায়ী হয়নি।
দুপুরের আগেই মামা মামি তাদের বাসায় চলে গেল, কিন্তু আমাকে আর জান্নাতকে কিছু না বলেই লক্ষ্য করলাম বাসার মধ্যে ভাবি ছাড়া আমাদের দুজনের সাথে কেউ কথা বলছে না। আমি কিছু বলতে গেলেও তারা নানা রকম বাহানা দিয়ে চলে যায়। এরই মাঝে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন কলেজে যাইনি, রুমে বসে আছি আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো কারোর সাথে কথা বলে না, হ্যাঁ না আর হুম বলেই কথা শেষ করে দেয়। এটা নিয়ে আমিও কিছু বলিনি। রুমে বসে আছি, এমন সময় ভাবি আসলো। নিলয়, কলেজে যাবি না? কাল থেকে যাব। তোর কাছে টাকা আছে? আসলে ভাবি, এই নে, এখানে 10,000 আছে। এত টাকা কেন? কলেজে যাবি তাই। আর শোন, এটা শুধু তোর জন্য না, জান্নাতের জন্য। ঠিক আছে। পরের দিন জান্নাতকে সাথে নিয়ে কলেজে গেলাম। আমাদেরকে দেখে অনেকেই বাজেভাবে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। জান্নাত ওর ক্লাসে চলে গেল। জয় আমার দিকে এগিয়ে আসলো। নিলয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ বল। ওইদিকে চল। এখন বল। তুই আর জান্নাত বিয়ে করে নিছিস? হুম। যেটা শুনছি সেটা কি ঠিক? কোনটা? তুই আর জান্নাত এসব করছিস? তোর কি মনে হয় আমরা ওই ধরনের কাজ করেছি? বিশ্বাস হয় না বলেই তোর থেকে শুনছি। তারপর জয়কে সব বললাম। বাসায় সব বলিসনি? শোনার মতো কেউ নেই। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ক্লাসে চল। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। 1 বছর পর বৃদ্ধ মানুষদের থেকে শুনেছি সময় গেলে নাকি মানুষ সব ভুলে গিয়ে শত্রুর সাথেও কথা বলে, কিন্তু আজ অবধি আব্বু আম্মু আমার সাথে কথাটাই বলছে না। অনেকবার বলতে চেয়েছি কিন্তু শোনেনি। খাবার খেতে ভাবি ডাকাতে নিচে এলাম, কিন্তু আমাকে দেখে আব্বু খাবার টেবিল থেকে উঠে যেতে লাগলো। আব্বু, উঠে যাচ্ছ কেন? ক্ষুধা নেই তাই। আব্বু, আসলে নিলয় আর জান্নাত। আমি সেসব কথা শুনতে চাইনি অরিতা। আর একবার যদি বলতে চাও তাহলে আমার মরা মুখ দেখবে। ব্যাস, সেদিন থেকেই ভাবিও হার মেনে নিছে। এদিকে আমার অনার্সটাও শেষ। কি করব ভেবে পাচ্ছি না, তাই সিদ্ধান্ত নিলাম আব্বুকে আজ সব বলবো। তারপর যেটা হয় হবে। আমরা তো কিছু ভুল করিনি। রুমে বসে আছি আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখন ভাবি খাওয়ার জন্য ডেকে গেল। রুমে না থেকে নিচে আসতে দেখলাম আব্বু রয়েছে। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু, আজ প্লিজ চুপ থেকো না। ওই মুখে আর কখনো আমাকে আব্বু বলে ডাকবি না। হ্যাঁ, মারো আমাকে, কিন্তু তারপরেও আজ তোমাকে শুনতেই হবে কি হয়েছিল সেদিন। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। জোরে জোরে বলল। আব্বুর এমনিতেই হার্টের সমস্যা, তার উপর এভাবে জোরে কথা বলা ঠিক না, তাই আমি চুপ করে রইলাম। দাঁড়িয়ে রইলি যে, তোর কি আছে নিয়ে যা। বাসায় আমার কিছুই নেই আব্বু, যেটার কথাই বলো না কেন সবটাই তোমাদের। তুমি যদি আমাকে দেখতে না চাও চলে যাচ্ছি। তারপর উপরে উঠতে লাগলাম। দেখলাম জান্নাত উপর থেকে কান্না করছে। জান্নাতকে রুমে এনে কিছু টাকা নিয়ে বের হব, এমন সময় ভাবি এলো। নিলয়, প্লিজ যাস না। আব্বু আম্মুর যত্ন নিবে। বাই, ভালো থেকো। জান্নাত, নিচে এসো। জান্নাতের আগেই নিচে এলাম। ভালো থেকো তোমরা বলে বাইরে চলে এলাম। জান্নাত এখনো আসেনি। হঠাৎ করে জান্নাত এলো। চলো। হুম। মাথায় কিছু ঢুকছে না, কোথায় যাব, কি করব ইত্যাদি। জয়কে কল দিলাম। জয়, কোথায় তুই? বাসায় আছি। দেখা করতে পারবি? কোথায়? কলেজে আয়। ঠিক আছে। 15 মিনিট পর জয় আসলো। কি রে শালা, হানিমুনে যাবি নাকি? না। তাহলে? সব খুলে বললাম। চল আমার সাথে। কোথায়? তোদের বাসায়। না, এখন তুই একটা বাসা ঠিক করতে পারবি? ওয়েট, আগে কল দেই। তারপর কাকে যেন কল দিল। কি বলল? আমার চাচুর বাসার পাশের ফ্লাইটে ভাড়া হবে। ঠিকানা কি? কিন্তু সেটা অনেক দূর। সমস্যা নেই, তুই ঠিকানা দে। এটা। আমরা চলে যাচ্ছি, কিন্তু তুই কাউকে বলিস না আমরা কোথায় যাচ্ছি। ভালো থাকিস। সাবধানে যাস। জয়কে বিদায় দিয়ে বাসে উঠলাম। তারপর জয়ের দেওয়া ঠিকানায় চলে আসলাম। জয়ের চাচ্চুকে নিয়ে বাসা ভাড়া নিলাম। ধন্যবাদ চাচ্চু, আপনি না থাকলে হয়তো এত দ্রুত সম্ভব হতো না। ধন্যবাদ দিতে হবে না, পরে জ্বালানোর জন্য আসবো, তখন সময় দিলেই হবে। সেটা তো অবশ্যই। এখন উঠি, পরে দেখা হবে। ঠিক আছে। তারপর চাচ্চু চলে গেল। বাসা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু নিজেদের মন মতো করে সাজিয়ে তোলার জন্য 2 দিন বাসায় থাকলাম। জয়কে দিয়ে পড়াশোনার সকল সার্টিফিকেট তুললাম, কারণ বেঁচে থাকতে হলে একটা কিছু করতেই হবে। রুমে বসে ফোনে কয়েকটা অফিসের লোক নেওয়ার নিউজ দেখলাম। ভাবছি কাল ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়। জান্নাত একটু শুনবে? বলুন। জান্নাত এখন আপনি করে বলে, কষ্ট না হলে 1 কাপ চা করে দিবে। জান্নাত রান্নাঘরে চলে গেল। একটু পরে এলো। এই যে চা। দাও। বাহ, তুমি তো খুব ভালো চা তৈরি করতে পারো, অনেক সুন্দর হয়েছে।
খানিকটা খাওয়ার পর কাপটা রেখে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। চোখের কোণে সামান্য জল জমে গেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চা ভালো হয়নি? ভালো হবে না কেন? অনেক সুন্দর হয়েছে। মিথ্যা। মিথ্যা হবে কেন? আমি খেয়েছি। সত্যি বলতে চাই, চিনির পরিবর্তে লবণ দিয়েছে। জান্নাত এখন আগের মতো নেই যে ওকে রাগাবো, তাই আর ওকে কিছু বলিনি সেটার জন্য। তুমি রেডি হও তো, কেন? তোমাকে নতুন কলেজে ভর্তি করাবো। লাগবে না। কেন লাগবে না শুনি? আর পড়বো না। এটা আবার কেমন কথা? জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। সেদিনের মতো দিনটা পার করে পরের দিন ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। 2টো জায়গায় ইন্টারভিউ দিলাম। রাতে নাকি কল দিয়ে জানাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। জান্নাত এখনও ঠিক আগের মতোই আছে। কখনো আগে থেকে আমার সাথে কথা বলে না, শুধু আমার কথার উত্তর দেয়। রাতে আর কল আসলো না, তার মানে আমি সিলেক্ট হইনি। পরপর 4 দিন ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে যে টাকাগুলো ছিল সেটাও প্রায় শেষ হওয়া ভাব। মাথাটা কাজ করছে না। গা এলিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে আছি। এমন সময় জান্নাত চা নিয়ে আসলো। জান্নাত, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না তো। কি করব বলো? যথেষ্ট চেষ্টা করছি কিন্তু জব খুঁজে পাচ্ছি না। কাল আবার ইন্টারভিউ দিতে যাব। উপর আল্লাহ ভালো জানেন কি হবে কাল। আমি কি কোনো দোষ করেছি? তাহলে তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন? এমনি। বলে রান্নাঘরে চলে গেল। বুঝি না এই মেয়ে তো রান্নাঘরে কি করে? রাতে ঘুমাবে না? তাহলে দাঁড়িয়ে আছো কেন? আপনি ঘুমান। মনে মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করব? জান্নাতকে কিভাবে সুখে রাখবো, আরো কত কি। আর জান্নাত এখন ঘুমাবে না আমি জানি, কারণ প্রতিটা রাত কান্না করে, যেটা অনেক আগেই আমি জেনে গেছি। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন ঘুম থেকে উঠে জবের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি। হঠাৎ পিয়ন এসে বলল ভিতরে স্যার আমাকে ডাকছেন। তারপর আর বাইরে না থেকে ভিতরে গেলাম। ভিতরে তাকাতেই অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে আতিক ভাই রয়েছে। কিন্তু সেদিকে তোয়াক্কা না করে বললাম, স্যার আসবো? ইয়েস, প্লিজ সিট। আতিক ভাই অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। ধন্যবাদ। আতিক ভাই কলটা কেটে দিয়ে আমার দিকে তাকাতেই চোখ যেন তার কপালে উঠে গেল। তিনি এই জায়গায় আমাকে দেখবে সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। অনেকক্ষণ চুপ থাকার পর আতিক ভাই স্বাভাবিক হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, নিলয়, তুই এখানে? চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি স্যার। স্যার, আপনি এনাকে চেনেন? রেজাউল সাহেব, আপনি চুপ করুন। সরি স্যার। নিলয়, তুই কি আমার সাথে মজা নিতে আসছিস সেখানে? যদি মজা হয় তুই একটু বাইরে অপেক্ষা কর, আমি একটু পর আসছি। স্যার, আমি জবের জন্য এসেছি। কিন্তু কেন? আতিক ভাইয়ের দুপাশের দুজনের দিকে চোখ বুলাইলাম। হয়তো আতিক ভাই বুঝতে পারছে আমার চোখ কি বলতে চাইছে। রেজাউল আর মির্জা সাহেব, আপনারা দয়া করে একটু বাইরে যান। ঠিক আছে স্যার। নিলয়, এখন বল। কিন্তু স্যার। কি স্যার স্যার করছিস? আগে যেটা বলতিস এখন সেটাই বলবি। ঠিক আছে। এখন বল, তুই এখানে কেন? চাকরির খোঁজে। তোর আব্বুর এত বড় বড় কোম্পানি ছেড়ে আমাদের ছোটোখাটো কোম্পানিতে কেন? বেঁচে থাকার জন্য। মানে? আমাকে আর জান্নাতকে বাসা থেকে বের করে দিয়েছে। জান্নাত মানে তোর মামাতো বোন? হ্যাঁ। জান্নাতকে বের করে দিবে কেন? কারণ আমার আর জান্নাতের বিয়ে হয়েছে। কিন্তু বের করে দিবে কেন? ভাই, সেসব অনেক কথা। এখন আপনি আমার সার্টিফিকেটগুলো দেখেন। তুই বলবি কিনা বল। আতিক ভাইয়ের জোরাজোরিতে সব বলতে লাগলাম। একদিন আমি আর জান্নাত ঘুরতে যাই সেখানে। এখন বেঁচে থাকার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। গত 5 দিন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। সবাই বলতো রাতে কল দিবে, অপেক্ষা করেছি, কিন্তু কেউ কল দেয়নি। তোর ভাইয়া ভাবি কিছু বলেনি? আব্বু তাদের কসম দিয়ে রেখেছে। ও, এখন কোথায় উঠেছিস? একটা বাসা ভাড়া নিয়েছি। জান্নাত কোথায় এখন? আমার সাথেই। আঙ্কেল কবে যে বুঝবে আল্লাহই জানে। হুম। আগামীকাল থেকে জয়েন কর। অবাক হয়ে তাকিয়ে রইলাম। আরে তাকিয়ে আছিস কেন? তোকে বেতন নিয়ে ভাবতে হবে না। ভাই, আপনি সত্যি জব দিচ্ছেন? হ্যাঁ রে, তুই আমার ছোট ভাই, তাই দিলাম। ধন্যবাদ ভাই। হয়েছে, আর কান্না করিস না। এখন বাসায় গিয়ে তোর বউকে সময় দে। কাল থেকে তো আর সময় দিতে পারবি না। ঠিক আছে ভাই। আর শোন, প্রথম দিন তাই সকাল সকাল চলে আসবি, বুঝলি? ঠিক আছে। অফিসের টাইম কয়টা? সকাল 10টা। ঠিক আছে, এখন আসছি। সাবধানে যাস। অফিস থেকে বের হলাম। মনের মধ্যে অনেক ভালো লাগছে। ভাবতেই পারিনি এমন কিছু একটা হবে। উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া। ও, আপনারা ভাবছেন এই আতিক ভাইটা আবার কে? ঠিক আছে, চলুন এখন বলছি। তারপর একটা রিক্সা নিলাম। আতিক ভাইয়ের সাথে আমার পরিচয় কলেজেই। আমার থেকে 2 বছর সিনিয়র ছিল আতিক ভাই। সিনিয়র জুনিয়রদের মধ্যে হয়তো অনেকেরই শত্রুতা আছে, কিন্তু আমাদের ছিল না। বলতে গেলে আমরা ফ্রেন্ড ছিলাম। বন্ধুরা মিলে আতিক ভাইদের সাথে আড্ডা দিতাম। একদিনের ঘটনা বলি, তাহলে হয়তো ভালো করে বুঝবেন। সবাই একসাথে বসে আছি। ওই কলেজে ছাত্রলীগ গঠন করা হবে। তো আমরা কি করব?
যদি আমাদের মাঝে একজন ছাত্রলীগ দাঁড়ায় তাহলে কিন্তু ভালোই হবে। তাহলে ফারাবি ভাই তুমিই দাঁড়াও। মজা নিস? মজা নিবে কেন? ঠিকই তো বলছে। রাফি শোন, ফারাবি যেটা বলছে সেটাও করা যায়, কারণ এখন যে ছিল সে ততটা ভালো না। আমাদের মাঝে যদি একজন দাঁড়ায় তাহলে নিশ্চিত জিতে যাবে। কিন্তু দাঁড়াবে কে? আতিক ভাই। তোর মাথা ঠিক আছে তো? কি সব যাতা বলছিস? আমি ঠিকই বলছি। আমি পারবো না। তোর দরকার হলে তুই হ, আমাকে ডাকবি না। দেখো ভাই, আমি এখনো ছোট আর তুমি সব দিক থেকে পারফেক্ট, তাই তুমি এটার যোগ্য। কিন্তু কোনো কিন্তু না। ফারাবি ভাই চলো প্রিন্সিপাল স্যারকে বলে আতিক ভাইয়ের নাম দিয়ে আসি, ব্যাস। তারপর থেকে আতিক ভাই ছাত্রলীগের সভাপতি। কেননা আগের জন একদম ভালো ছিল না, ক্ষমতার অপব্যবহার করত, তাই আর আতিক ভাইয়ের জন্য অসুবিধা হয়নি। এইটুকুতেই হয়তো বুঝতে পারছেন আমরা কতটা ঘনিষ্ঠ ছিলাম। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। রিক্সা চালককে ভাড়া মিটিয়ে বাসার ভিতরে আসতে লাগলাম। মনে মনে অনেক শান্তি লাগছে। বাসায় এসে কলিং বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল। জান্নাতকে দেখেই জড়িয়ে ধরলাম। জান্নাত, জবটা পেয়ে গেছি। জান্নাত চুপ করে আছে। হঠাৎ জান্নাতের এখনকার ব্যবহারের কথা মনে পড়তেই ছেড়ে দিলাম। জান্নাত আমার থেকে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো লজ্জা পেয়েছে। সরি, সত্যি বলতে অনেক ভালো লাগছিল তাই জড়িয়ে ধরছি। ঠিক আছে। দুপুরের খাবার খেয়েছো? না। ঠিক আছে, এখন খাবে, চলো। হুম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। জান্নাত খুব বেশি ভালো করে রান্না করতে পারে না, কিন্তু যেটুকু করে সেটাতেই আমাদের হয়ে যায়, কারণ এখন আর স্বর্গে নেই যে যখন যা আবদার করব সেটাই পাবো। জান্নাত খাবার বেড়ে দিয়ে আমার পাশে বসলো। তোমার রান্না করতে কষ্ট হয় তাই না? একবারও বলছি। কিন্তু আমি তো বুঝতে পারি। ডাউল দিব? না থাক। বুঝতে পারলাম জান্নাত এসব কথা বলতে রাজি নয়, তাই কথা ঘোরাতে খাওয়ার ব্যাপারে প্রশ্ন করলো। খাবার শেষ করে রুমে আসলাম। রুমে বসে আছি, কিছু সময় পর জান্নাত রুমে আসলো, তবে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলবে, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? হুম। হ্যাঁ বলো। রাতে রান্নার জন্য কিছু নেই। ও, কি কি লাগবে? অনেক কিছুই। ঠিক আছে, তুমি রেডি হও, আমার সাথে বাজার করতে যাবে। হুম। তারপর দুজন মিলে বাজার করতে গেলাম। কিছু বাজার করে বাসায় আসলাম, কারণ আছে তেমন টাকা পয়সা নেই, যেটা আছে সেটা দিয়ে এই মাস চলতে হবে। বাজার করে বাসার দিকে রওনা দিলাম। আগে টাকা কি বুঝতাম না, যখন যেটা আব্বু ভাইয়াকে বলতাম সেটা এনে দিত, ইচ্ছে মতো টাকা নিতাম। কিন্তু এখন বুঝতে পারছি টাকা কি জিনিস। ইউরোপ অঞ্চলের মানুষ ঠিকই বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। কথাটির মানে আজ বুঝতে পারছি তারা কেন এই কথাটি বলে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। মাঝে মধ্যে নিজেকে পাগল মনে হয়, একাই সবসময় বকবক করি, কিন্তু সামনের মানুষটা কিছুই বলে না। কত ভালোবাসি পাগলিটাকে, বিয়ের আগে করো পাগলামি করতাম, কিন্তু এখন সেটার কিছুই হয় না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না হওয়াটাই ভালো ছিল। সেদিন যদি আমি জান্নাতের সাথে ওর ফ্রেন্ডের বাসায় না যেতাম তাহলে হয়তো এসবের কিছুই হতো না। রাতে দুজন খাবার খেয়ে নিলাম। আগামীকাল অফিস, তাই প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে লাগলাম। জান্নাত, আমরা কি ব্যাগ এনেছিলাম? হুম। তুমি এনেছিলে? হুম। ও, এখানে টাকা আছে। তুমি এত টাকা পেলে কোথায়? ভাবি দিয়েছে। আগে বলনি কেন আমায়? জান্নাত কথাটির উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল। বুঝি না এই মেয়ের মাথায় মাঝে মাঝে ভূত চাপে নাকি, মনের ইচ্ছা অনুযায়ী উত্তর দিবে। সেসব ভেবে লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত পাশে নেই। মাথায় চিন্তা ঢুকে গেল, এই মেয়ে আবার গেল কোথায়? বাথরুমে দেখলাম নেই। জান্নাত, জান্নাত, কিন্তু কোনো উত্তর আসলো না। হঠাৎ রান্নাঘরের কথা মনে পড়ল। দৌড়ে রান্নাঘরে গেলাম। সেখানে যেতেই মনে শান্তিত বাতাস বেয়ে গেল। জান্নাত আমাকে দেখেও কিছু না বলে রান্না করতে লাগলো। তুমি এত সকালে এখানে কেন? জান্নাত কিছু না বলে রান্না করতে লাগলো। এদিকে আসো। জান্নাতকে কাছে টেনে, কিন্তু জান্নাত এখনো কিছু বলছে না। রান্না করতে আসবে, আমাকে একবার বলে আসতে পারলা না? আর তুমি তো আমার সাথে কথা বলে বন্ধ করে দিয়েছো। এদিকে আমার দিকে তাকাও। হুম। আমি কি কোনো ভুল করেছি? সেদিন তো আমার কোনো দোষ ছিল না, তারপরেও আব্বু আম্মুকে শাস্তি দিয়েছে। কিন্তু তুমি তো জানো আমি কোনো দোষ করিনি, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? রান্না করতে হবে বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। সেখানে আমিও দাঁড়িয়ে না থেকে বাথরুমে এসে গোসল করে রেডি হতে লাগলাম। একটু পর জান্নাত খাওয়ার জন্য ডেকে গেল। সকালে নাস্তা করে অফিসের জন্য রওনা দিলাম। বাসা থেকে অফিসের দূরত্ব অনেকটা পথ, রিক্সা করে নিলে প্রায় 30 মিনিট সময় লাগে, তাই অফিসে আসার জন্য রিক্সা নিলাম। অফিসে আসার পর পিয়নের সাহায্যে প্রথমে আতিক ভাইয়ের কেবিনে চলে গেলাম। ভাই আসবো? আরে নিলয়, আয় আয়, এরপর থেকে আর পারমিশন নিতে হবে না। নিলয়ের মতো আমাকেও নিজের ভাই মনে করবি। জি। এখন বল। আমার কেবিন আর কাজটা বুঝিয়ে নিতে তোমার কাছে এসেছি।
ঠিক আছে চল। তারপর আতিক ভাই আমাকে সাথে নিয়ে আমার কেবিনের কাজটা বুঝিয়ে দিল, সাথে কিছু অফিসের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কাজ সম্পর্কে কিছুটা ধারণা আছে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই আছে। আগে মাঝে মাঝেই ভাইয়ার সাথে অফিসে যেতাম, সে যাই হোক, অফিসের কাজে মন দিলাম। অনেকক্ষণ ধরেই কাজ করছি, হাতের কাজ প্রায় শেষ, কারণ আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। হঠাৎ জান্নাতের কথা মনে পড়ল। মেয়েটা কি করছে না করছে কিছুই জানি না, কল দিব সেটাও সম্ভব না, কারণ বাসা থেকে বের হয়ে আসার পরপরই ফোনের সিম ফেলে দিছে, নতুন করে আর সিম কেনা হয়নি। ভাই আসবো? আয়। আসলে হাতে তেমন কাজ নেই। বাসায় যাবি? ঠিক আছে, আর সাবধানে যাবি। ঠিক আছে ভাই, আসি তাহলে। অফিস থেকে বের হয়ে মার্কেটে গেলাম, সেখান থেকে দুটো নতুন সিম কিনে বাসায় আসলাম। বাসার কলিং বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। রুমে এসে বললাম, খুব বোরিং হচ্ছিল তাই না? না, তাহলে কলিং বেল বাজাতেই খুলে দিলে যে? এমনি। ও খেতে আসো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুজনে একসাথে নাস্তা করে অফিসে রওনা দিলাম। মাঝে মাঝে নিজেই প্রশ্ন করি, মেয়েটা বাসায় একা একা হয়তো খারাপ লাগে, কিন্তু আমারই বা কী করার আছে? যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। এসব ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। হাতের কাজ শেষ করে লাঞ্চের সময় জান্নাতকে কল দিলাম। বলতে ভুলে গেছি, গতকাল যে দুটো নতুন সিম কিনে নিয়েছিলাম সেটা আমার আর জান্নাতের ফোনে লাগিয়েছি, আর আমার যে আগের সিমটা ছিল সেটা ডিসেবল করে দিছি। কয়েকবার রিং হওয়ার পর জান্নাত কল ধরলো। এত সময় কোথায় ছিলা? রান্নাঘরে। দুপুরে খাওনি? না। এখন খেয়ে নাও। আর কিছু না বলে কেটে দিয়ে টিফিন নিয়ে লাঞ্চ রুমে গেলাম। মাঝে মধ্যে মনটা চায় জান্নাতকে পাবনা মেন্টাল হাসপাতালে রেখে আসি। সব সময় চুপ থাকে। এতদিন যদি কারো বিয়ে হতো তাহলে হয়তো বাচ্চার বাপ হয়ে যেত, কিন্তু জান্নাতকে এখনো অবধি কাছেই পেলাম না। বাবা হওয়া তো অনেক দূরের কথা। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আর এদিকে জান্নাত ঠিক আগের মতোই আছে। অফিসে বসে কাজ করছি, ঠিক সেই সময় আরোহী এসে বলল স্যার নাকি আমাকে তার কেবিনে ডাকছেন। তাই আর বসে না থেকে স্যারের কেবিনে গেলাম। কি খবর নিলয়? এই তো ভাই ভালো। হাতের কাজের কি খবর? আর একটু আছে। আগামীকাল থেকে আব্বু অফিসে আসবে, তাই তোকে বলে রাখলাম। তুমি কোথায় যাবে? তোর ভাবিকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব কিছুদিনের জন্য। হানিমুনের কথা বললেই পারো। কিন্তু ভাইয়া 3 দিন পর তো একটা মিটিং আছে অন্য একটা কোম্পানির সাথে। সেটা আমার থেকে আব্বু অনেক ভালো বুঝবে, কারণ তিনিই এটা ঠিক করেছিলেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। এই কয়েকদিন সাবধানে থাকিস। ভাই মাঝে মাঝে মনে হয় তুমি নীল ভাই। কেন? আমি কি তোর ভাই না? ভাই না হলে কি এত বড় উপকার করতেন? বাসার কথা খুব মনে পড়ছে তাই না? মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন নিজের কেবিনে যা। ঠিক আছে ভাই। সেখানে আর না থেকে সোজা কেবিনে আসলাম। সত্যি বলতে সবসময় বাসার কথা মনে পড়ে। আব্বু আম্মু ভাইয়া ভাবি কেমন আছে সেটা জানতে ইচ্ছা করে, তার থেকেও বেশি তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু পারছি না। মাঝে মাঝে আব্বুর প্রতি অনেক রাগ হয়, কেন এমনটা করলো? আব্বু তো আমাকে খুব ভালোবাসতো, তাহলে কেন আমার কথাটা শুনলো না? এসব ভাবছি, এমন সময় কারো ডাকে ঘোর ভাঙলো। তাকিয়ে দেখলাম আরোহী আর রুবেল দাঁড়িয়ে আছে। কি এত ভাবছেন লিজেন্ড ভাই? তেমন কিছুই না। চাইলে বলতে পারেন। সেই রকম কিছু না। তা মিস্টার লিজেন্ড সাহেব, ভাবি কেমন আছে? সেটা তো তিনিই ভালো বলতে পারবেন। তার মানে ঠিক বুঝলাম না। মানে ভালো আছেন। লাঞ্চ করেছেন? না। করবেন না? সেটা তো করতেই হবে তাই না? আর ভাই আপনার সাথে কিছু কথা ছিল, পার্সোনাল। আপনার আবার পার্সোনাল কথাও থাকে? কেন থাকতে পারে না বুঝি? আপনি যে রসিক মানুষ। ঠিক আছে, শুনবো। ওই, আপনারা কি যাবেন নাকি আমি চলে যাব? প্রচুর ক্ষুধা পেয়েছে। চলো। তাদের সাথে লাঞ্চ রুমে যাওয়ার সময় জান্নাতকে কল দিয়ে লাঞ্চ করার কথা বললাম। তারপর সবাই মিলে লাঞ্চ সেরে নিলাম। কেবিনে আসতে যাব, তখন রুবেল বলল, ভাই আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলেন। কিন্তু আরোহী। আমি থাকলে আপনার কথায় কি আগুন লাগবো যে আমি থাকলে বলবেন না? আপনি থাকলে আগুন না অন্য কিছু করবে। থাক, লাগবে না আমার। আমি গেলাম। আর লিজেন্ড সাহেব, ওনাকে একটু জ্ঞান দিয়েন। আচ্ছা। আরোহী চলে যাওয়ার পরপরই রুবেল বলল, ভাই বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে। তো করে নেন। আপনি কি মেয়ে নাকি? কিন্তু ভাই আমি তো একজনকে অনেক আগে থেকেই পছন্দ করি। তাহলে তার কথা বাসায় বলেন। মেয়েটা তো আমাকে পছন্দ করে না। তো সেখানে আমি কি করতে পারি? আপনি মেয়েটাকে বলে দিবেন। পাগল নাকি? চিনি না জানি না একটা মেয়েকে সব বলবো, পরে আপনার জায়গায় আমাকে মার খেতে হবে। আরে নীলাই ভাই, আপনি মেয়েটাকে চিনেন? আমি চিনি। হ্যাঁ ভাই চেনেন। কে সে? আরোহী।
এ ভাই, তোর মাথা ঠিক আছে তো? আমি যদি আরোহীকে এসব বলি তোকে তো পিটাবে, সাথে আমাকেও পিটাবে। ভাই আপনি লিজেন্ড হয়ে এই কথা বলছেন কি করে? রাখেন আপনার লিজেন্ড। ভাই প্লিজ কথাটা রাখেন। আমি পারবো না। দয়া করে এমন করবেন না। অনেক জোরাজোরির পর রাজি হলাম, তারপরেও ভয় হচ্ছে যদি রাজি না হয়ে আমাকে কিছু একটা বলে তাহলে আমি শেষ। অফিস টাইম শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি এদের ব্যাপারে। অফিসে তেমন কারোর সাথে কথা বলি না, কয়েকজনের সাথে বলি, আর তাদের মধ্যে রুবেল আর আরোহীর সাথেই বেশি কথা বলি। আর ওরা যে লিজেন্ড বলল সেটার কারণ হচ্ছে অফিসের কাজ সম্পর্কে অনেকটাই বেশি বুঝি। কারণটা আগেই বলেছি, আমিও মাঝে মাঝে অফিসে গিয়ে সব কাজ দেখতাম, যার ফলস্বরূপ এখন লিজেন্ড উপাধি পেয়েছি। এই কয়েকদিনে আতিক ভাইও আমার কাজ দেখে অনেক খুশি হয়েছেন। তাই তো 3 দিন পর যে মিটিংটা আছে সেটার জন্য 4 জন মেম্বারদের মধ্যে আমাকে চিপ করা হয়েছে। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। কলিং বাজালাম কিন্তু খুলছে না। আরও কয়েকবার বাজানোর পরেও যখন জান্নাত খুলছিল না, তাই আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে আসলাম। দরজা লক দিয়ে বেডরুমে এসে দেখি জান্নাত গভীর ঘুমে মগ্ন, তাই হয়তো শব্দ শুনতে পাইনি। জান্নাতকে দেখে ফিক করে হেসে দিলাম। যেই মেয়েটা 1 বছর আগে থাপ্পড় আর বকা দিয়ে আমাকে পাগল করে দিত, আজ সেই মেয়ে চুপ থেকে আমাকে নতুন করে পাগল করে দিচ্ছে। না তো কিছু বলতে পারছি আর না তো সহ্য করতে, কিন্তু তারপরও ম্যানেজ করতে হচ্ছে, কারণ আমার পুরো বিশ্বাস আছে জান্নাত একদিন ঠিকই আগের মতো কথা বলবে। হয়তো কিছুদিন দেরি হবে। জান্নাতের এমন মায়াভরা মুখ কিছুক্ষণ দেখার পর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম ঘুম থেকে উঠে পড়ছে। আমাকে দেখে অনেকটা অবাক হয়েছে, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ওর এমন চেহারা দেখে আমি বললাম, অবাক হওয়ার কিছু নেই, তুমি ঘুমেছিলে তাই আমার কাছে থাকা চাবি দিয়ে বাসার দরজা খুলেছি। ও ঘুম কি হয়েছে? হ্যাঁ, গুড। পাশের বাসার ওই চাচ্চু আর এসেছিল, কি বলল? আপনার কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসা করলো? এমনি টুকটাক। ঠিক আছে, আমি পরে দেখা করে নিব। শুনুন। হ্যাঁ বলো। না কিছু না। কি বলো? কিছু না। বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু যদি বলার মতো কথা হয়ে থাকে তাহলে বলতে পারো। তেমন কিছু না। ওকে বলতে হবে না। বাসায় একটু রেস্ট নেওয়ার পর বাইরে চলে এলাম। বাইরে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় আসবো, এমন সময় চাচ্চুর সাথে দেখা। আসসালামু আলাইকুম চাচ্চু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচ্চু ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। চাচ্চু জান্নাত বলল বাসায় গিয়েছিলেন। চলো যেতে যেতে বলি। জি। বাসায় কারোর সাথে কথা হয় না? না চাচ্চু। আল্লাহ পাক জানে তোমার বাবা কার কথা শুনে তোমাকে এত দূরে রেখেছে। তবে কোনো মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রেখো। জি। আর তন্নির পড়াশোনার কি খবর? তন্নি হলো চাচ্চুর ছোট মেয়ে, ক্লাস 3-তে পড়ে। এই তো ভালো। চাচ্চুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। জান্নাত আমার ঘড়িটা কোথায়? জান্নাত কোনো উত্তর না দিয়ে ড্রয়ার থেকে ঘড়িটা বের করে দিল। ধন্যবাদ বউ। জান্নাত কিছু না বলে চোখ রাঙিয়ে চলে গেল, মনে হয় রেগে গেছে। এতদিন পর মেয়েটা রাগ দেখালো। জান্নাতের এমন চেহারা দেখে অনেকটা হাসি পাচ্ছে। তারপর দুজন মিলে নাস্তা করে অফিসের দিকে রওনা দিলাম। আজ অফিসের মিটিং আছে, আর এই 2 দিন আতিক ভাইয়ের আব্বু মানে আঙ্কেল অনেক ভালোবেসে ফেলছে। মানে কাজের জন্য অনেক প্রশংসা করে এবং আমার কাজকে অনেকে ভালোবাসে। অফিসে এসে আঙ্কেলের কাছে গেলাম। স্যার আসবো? আর একদিন যদি স্যার বলো তাহলে এখনই তোমাকে অফিস থেকে বের করে দিব। ঠিক আছে, আর বলবো না। মনে থাকে যেন। জি থাকবে। একটু পর মিটিং, তুমি বরং এটা নিয়ে যাও। জি। আঙ্কেলের সাথে আর কোনো কথা না বাড়িয়ে নিজের কেবিনে এসে নোটটা দেখতে লাগলাম। কিছু সময় পর পিয়ন মিটিং রুমে যেতে বলল, তাই নোটটা নিয়ে রুমে গেলাম। প্রায় 1:30 মিনিট, প্রায় 1.5 ঘন্টা পর মিটিং শেষ হলো। ক্লায়েন্টগুলো আমার বক্তব্য দেখে অনেক খুশি হয়ে প্রশংসা করলো। আঙ্কেলের দিকে তাকাতেই দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর একে একে সকল ক্লায়েন্ট চলে গেল, আমিও বাইরে আসতে যাব। এমন সময় আঙ্কেল আমাকে দাঁড়াতে বলল। জি আঙ্কেল বলুন। আমার মনে হচ্ছে তুমি এই কাজের জন্য পারফেক্ট নও। মানে? যেটা বললাম সেটাই, তোমাকে এই কাজের জন্য আমাদের অফিসে রাখবো না। কিন্তু আঙ্কেল আমার অপরাধটা কি? তোমার অপরাধ একটাই, তুমি অনেক লিজেন্ড। তাই আমি সিদ্ধান্ত নিছি তুমি কাল থেকে অফিসে সিডি পদে জয়েন করবা। আঙ্কেলের কথা শুনে চোখে জল চলে আসলো। আরে পাগল, কান্না করছো কেন? আমি জানি তুমি এই অফিসকে অনেক কিছু দিতে পারবে, তাই আমি তোমাকে এই পদ দিচ্ছি। আঙ্কেল আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব। পাগল, ধন্যবাদ দিতে হবে না। আগামীকাল থেকে তুমি সবার স্যার, মনে রেখো। এরপর থেকে মাথার উপর অনেক বড় দায়িত্ব। জি। এখন আমার সাথে চলো।
কোথায় আঙ্কেল? তোমার নতুন ফ্ল্যাট দেখাতে। মানে? অফিসের স্যার কি এখনো বাসা ভাড়ায় থাকবে নাকি? চলো এখন। তারপর আঙ্কেলের সাথে গিয়ে একটা ফ্ল্যাট দেখে এসে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে ভাবলাম জান্নাতকে আজ কিছু বলবো না, কাল সারপ্রাইজ দিব। বাসায় আসার পর জানি তুমি কিছু বলতে চাইছো, হুম। কি বলতে চাইছো সেটাও জানি। অফিসের মিটিং ছিল, তাই মিটিং শেষ করে চলে আসছি। ও জান্নাত, আই লাভ ইউ। জান্নাতের মুখ থেকে কি বের হবে সেটার জন্য অপেক্ষা করতে লাগলাম। কি হলো? হ্যাঁ। কথাটার উত্তর না দিলা, কিন্তু আগের মতো থাপ্পড় দাও। তোমাকে এমন দেখতে আমার একদম ভালো লাগে না। জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর বসে পড়লাম। কিছু সময় বসে থাকার পর বাথরুমে গেলাম। বাথরুম থেকে ফিরে এসে দেখলাম জান্নাত ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে। দাঁড়িয়ে থেকে কি ভাবছো? কিছু না। হাতে ফোন কেন? বলে ফোনটা আমাকে দিল। কেউ কল দিয়েছে? হ্যাঁ। কি বলল? জানি না। আর কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল। যা বাবা, আমি আবার কি করলাম? ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম আরোহী কল দিয়েছিল, তাই ওকে কল ব্যাক করলাম। হ্যাঁ বলুন। লিজেন্ড স্যার, আমাদের মিষ্টি না খাইয়েই চলে গেলেন যে? কি বলছেন এসব? আর কিসের মিষ্টি? বারে, আপনি প্রমোশন পেয়ে আমাদের সবার স্যার হয়ে গেলেন, আর এখন বলছেন কিসের মিষ্টি? ও, সময় হলে ঠিকই পাবেন। তো স্যার, কাল কি দেখা হচ্ছে? না, কাল একটু কাজ আছে। ও ঠিক আছে। আর ভাবি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। আমি জানি, তারপরেও বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এখন রাখি। বাই। কথা বলা শেষ করে পিছনে ঘুরতেই দেখলাম জান্নাত আমাকে অপরাধীর চোখে দাঁড়িয়ে আছে, সাথে কিছুটা ক্ষিপ্ত রাগী চোখ নিয়ে। জান্নাতের এমন চেহারা কখনো দেখিনি, বিয়ের আগেও না। তবে এই রাগী চেহারাটাই আমার কাছে ভালো লাগছে, কারণ রাখতে রাখতেই একসময় আমাকে খুব বকা দিবে, আর আমি সেদিনের জন্যই অপেক্ষা করে আছি। কবে সেই দিন আমার জীবনে সুখ বয়ে আনবে। তা বউ, এভাবে রেগে আছো কেন? আপনার চা। তোমাকে কিন্তু হেব্বি লাগছে, সাথে তোমার ওই কপালে ভাঁজ পড়ে থাকাতে আরেকটু বেশি মায়াবী লাগছে। চা নেবেন কি? কখনো তো খাইয়েও দিতে পারো। ধুর। জান্নাত চা রেখে চলে গেল। মনে হচ্ছে মেয়েটা ভালোই রেগে গেছে। চাটা শেষ করে বাইরে এলাম, কারণ দু একজনের সাথে দেখা করতে হবে। বাসার বাইরে আসার পর প্রথমে বাসার মালিকের কাছে গেলাম, কারণ কাল বাসা ছেড়ে দিচ্ছি, সেটা ওনাকে বলতে হবে, আর বাসার ভাড়াটা পরিশোধ করতে হবে। কলিং বেল বাজাতেই দুর্জয় দরজা খুলে দিল। নিলয় ভাইয়া, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। আসুন, ভিতরে আসুন। দুর্জয়, তোমার আব্বু কোথায়? রুমে আছে, আপনি এখানে বসেন, আমি ওনাকে ডেকে আনছি। ঠিক আছে। একটু পর বাসার মালিক আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা কি মনে করে বাবা? আসলে আঙ্কেল, কাল থেকে আমি বাসা ছেড়ে দিচ্ছি। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না আঙ্কেল, অফিস থেকে আলাদাভাবে একটা ফ্ল্যাট দিচ্ছে, সেখানেই থাকতে হবে। ও আঙ্কেল, এই মাসে ভাড়াটা। সে কি, এখনো তো মাস শেষ হয়নি, আর কিছুদিন আগেই তো ভাড়া দিলে। আঙ্কেল, আজ মাসের 18 তারিখ। তারপরেও বাবা, এটা কেমন দেখায়? ঠিক আছে আঙ্কেল, মনে করেন আপনার ছেলে টাকাগুলো দিচ্ছে, এবার তো নিন। আঙ্কেলকে অনেকটা জোর করে টাকাটা দিলাম। অন্য সব বাসার মালিকের থেকে এই মানুষটা একেবারে ভিন্ন, অল্পতেই সবাইকে আপন করে নিতেই ভালোবাসে। আঙ্কেলকে বিদায় দিয়ে বাসায় আসলাম। রাতে দুজনে ডিনার শেষ করে চাচুদের ফ্ল্যাটে গেলাম। প্রথমে ভাবলাম জান্নাতকে নিব না, পরক্ষণে কিছু একটা ভেবে জান্নাতকে সাথে নিয়ে চাচুর বাসায় গেলাম। চাচু কেমন আছো? আরে নিলয় যে, ভালো আছি। আসো ভিতরে আসো, তারপর কথা বলি। জি। বসো। জান্নাত মা, তুমিও বসো। চাচু, জান্নাত বরং ভিতরে গিয়ে কথা বলুক, আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে। তারপর চাচি এসে জান্নাতকে রুমে নিয়ে গেল। এখন বলো। চাচু, আগামীকাল বাসা ছেড়ে দিচ্ছি। কেন? চাচুকে সব খুলে বললাম, তাই আর এই বাসায় থাকা হচ্ছে না। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। জি, দোয়া করবেন। চাচুর সাথে আরও কিছু সময় কথা বলে জান্নাতকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত, তোমার জামা কাপড় গুছিয়ে নাও, এই বাসায় আর থাকা হবে না। তাই জান্নাত আর কিছু না বলে জামা কাপড় প্যাক করে নিল। পরের দিন অফিসের প্যারা নেই, তাই আজ একটু বেশি ঘুমাইলাম।
সকাল 9:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা সেরে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে আমি আর জান্নাত রওনা দিলাম। সাথে তেমন কিছু নেওয়া হয়নি, শুধু প্রয়োজনীয় জিনিসপত্র আর দুজনের জামা কাপড়। এই কয়েকদিনে বাসাটা সুন্দর করে সাজাতে যে সকল আসবাবপত্র দরকার ছিল সেগুলোর অনেকটাই কিনতে সক্ষম হয়েছিলাম ভাবির দেয়া টাকা থেকে। আর না হলে বুঝতেই পারছেন আমার কি হাল হতো। সে যাই হোক, সেসব আগেই নিলাম না। আগে জান্নাতকে বাসায় রাখবো, তারপর আমি নিজেই গাড়ি করে নিতে পারবো। পাগলিটাকে এত কষ্ট দিব না। যত যাই হোক, একটা মাত্র বউ। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই জান্নাতের চোখ বেঁধে দিলাম। আমার এমন কাজ দেখে জান্নাত অনেকটা অবাক আর বিরক্তি বোধ ফিল করছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কথা অনুযায়ী তাকে তো সারপ্রাইজ দিতেই হবে, কারণ আগে আপনাদের কথা দিচ্ছি জান্নাতকে আমি সারপ্রাইজ দিব। জান্নাতকে নিয়ে ফ্ল্যাটটার ভিতরে ঢুকলাম। আঙ্কেলের থেকে গতকালকে চাবিটা রেখে দিয়েছিলাম। ভিতরে ঢোকার পর জান্নাতের চোখের বাঁধনটা খুলে দিয়ে বললাম, বাসাটা কেমন? জান্নাত কিছু না বলে চারপাশ দেখতে লাগলো। কি হলো, কথা বলছো না কেন? বাসা পছন্দ হয়নি তোমার? হয়েছে, কিন্তু হ্যাঁ বলো, কিন্তু কি? কিছু না। ঠিক আছে, আমি পাগলের মতো বলছি। অফিসের মিটিং ছিল সেদিন, আর সেদিন মিটিংটাই কথাগুলো সুন্দর করে উপস্থাপন করায় অফিসের বস প্রমোশন দিয়ে অফিসের সিডি পদে অন্তর্ভুক্ত করে। সেই হিসাবে অফিসের বস এই ফ্ল্যাট আর গাড়ি উপহার দিয়েছে। জান্নাত কথাগুলো একাধারে শুনছিল। ওর চোখ দেখে ঠিক বুঝতে পারছি চোখের কোণে আনন্দের জল চলে আসছে, যেটা যখন তখন বের হয়ে আসতে পারে। ওয়াশরুম কোথায়? উপরে কেন? চোখে কিছু একটা পড়ছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই জান্নাত একটা ব্যাগ হাতে নিয়ে উপরে চলে গেল। ভাগলি একটা। আমি জানি জান্নাত এখন আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু সেটা প্রকাশ করে না। কেন করে না সেটার কারণ আমার জানা নেই। সেখানে আর দাঁড়িয়ে না থেকে আমিও অন্য ব্যাগগুলো নিয়ে উপরের বেডরুমে চলে আসলাম। কিছু সময় পর জান্নাত ফ্রেশ হয়ে আসার পর আমি বাথরুমে হতে গেলাম। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে নেই। ড্রেস পরে রুমের বাইরে এসে দেখলাম জান্নাত নিচে এসে বাসাটা ঘুরে ঘুরে দেখছে। এই যে বউটা, আজ কি রান্না করতে পারবেন? জান্নাত নিচ থেকে হ্যাঁ সূচক উত্তর দিল। চলো বাজার থেকে ঘুরে আসি। জি। জান্নাতকে সাথে নিয়ে টুকটাক বাজার করে বাসায় এলাম। জান্নাতকে সাথে নিয়ে বাসায় আসার পর বললাম, আমার একটু বাইরে যেতে হবে। ওকে। তুমি বাসায় থাকো, আমি কিছু সময় পর এসে যাব। ওকে। আর কোনো কথা না বলে জান্নাতকে রেখে আগের বাসাটায় গেলাম, কারণ সেখান থেকে জিনিসপত্র আনতে হবে। বাসায় এসে আমি আর চাচ্চু মিলে সবগুলো জিনিসপত্র নিয়ে গাড়িতে তুললাম। তারপর চাচ্চু এবং তার পরিবারকে শেষবারের মতো বিদায় দিয়ে বাসায় চলে এলাম। একে একে সবগুলো বাসায় এনে সোফার উপর বসে রেস্ট নিতে লাগলাম। এমন সময় জান্নাত এলো। কিছু বলবা বউ? আরে বউ, রাগ করছো কেন? আমাকে বউ বলবেন না। বউকে বউ বলবে না তো মামা তো বোন বলবো নাকি? যেটা খুশি বলেন, আমি গেলাম। যা বাবা, এইটুকুতে রেগে গেল। আর কিছু বললও না। আগে হলে তো কষে দুটো থাপ্পড় বসিয়ে দিত। সেই কলেজের দিনগুলোর কথা মনে করতেই আনমনে হেসে দিলাম। তারপর দুজন মিলে লাঞ্চটা করে নিলাম। এভাবে কিছুদিন চলে গেল। নতুন বাসা, তার উপর অনেক বড়, তাই সব কিছু গোছাতে একটু সময় লেগে গেল। এর মধ্যে আর অফিসে যাওয়া হয়নি। ভাবছি আগামীকাল অফিসে যাব, তাই আতিক ভাইকে কল দিলাম। আর হ্যাঁ, এখন আর আঙ্কেল অফিস আসে না, কারণ আতিক ভাই দেশে ফিরেছে। হ্যাঁ নিলয়, বলো কি হয়েছে? ভাই, ভাবছি আগামীকাল থেকে অফিসে যাব। বাসায় পৌঁছানো হয়ে গেছে নাকি? অনেকটাই শেষ। যেটুকু আছে সেটা জান্নাত সামনে নিতে পারবে। ঠিক আছে, কাল তাহলে অফিসে আয়, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, রাখছি এখন। বাই। সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন, বাসাটা অনেক বড়, তাই হয়তো তুমি বোরিং হবে, সেটার জন্য আগে থেকেই সরি। আর কিছু দরকার হলে কল দিও, আর যদি কল দিতে লজ্জা পাও তাহলে মেসেজ দিও। জান্নাত, তোমার বাসায় কি কল দিছিলা? না। আমার বাসায়? না। তোমার ইচ্ছা হলে দিতে পারো। এখন আসি, সাবধানে থেকো বাই। জান্নাতের থেকে বিদায় নিয়ে গাড়ি করে অফিসে এলাম। অফিসে ঢুকতেই পুরো টাস্কি খেলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে অফিসটা। আরও ভিতরে যেতেই আতিক ভাই প্রথমে বলল, অভিনন্দন আমাদের নতুন সিডি স্যারকে। ভাই, লজ্জা দিচ্ছেন? লজ্জা দিব কেন? তারপর একে একে সবাই অভিনন্দন দিল। সবার সাথে কথা বলে আতিক ভাই আমাকে আমার নতুন কেবিনে বসিয়ে দিয়ে বলল, আজ থেকে তোর উপর আরেকটু বেশি দায়িত্ব পড়বে, আশা করি তুই সেটা পালন করতে পারবি। ইনশাল্লাহ। আর ভাই, দোয়া করো আমার জন্য। সেটা বলতে হবে না, এখন আসি রে। ঠিক আছে। আতিক ভাই চলে যাওয়ার পর আনমনে ভাবতে লাগলাম,
কতটা ভালোবাসলে মানুষ এমনটা করতে পারে। সাধারণ কর্মচারী থেকে আজ অফিসের সিডি। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় আসলাম। ভাবছি জান্নাতকে নিয়ে এখন কোথায় ঘুরতে গেলে কেমন হয়। একদিন অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে বিকেলবেলা জান্নাতকে নিয়ে ঘুরতে গেলে মন্দ হবে না। বিয়ের পর থেকে মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। বিয়ের পর থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় শুধুমাত্র দৌড়াতে হচ্ছে। তাই মনে মনে ঠিক করলাম পরশু জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে বের হব। জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে যাব, তাই আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। জান্নাত, রেডি হও, ঘুরতে যাব। কেন? তোমাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি, তাই আজ ঘুরতে যাব। জান্নাত কিছু না বলে রেডি হতে গেল। আমি আগে থেকে রেডি হয়ে নিচে চলে এলাম। নিচে বসে আছি, হঠাৎ রুবেলের কথা মনে পড়তেই আরোহীকে কল দিলাম। হ্যালো আরোহী। হ্যাঁ বলুন। এই, আমাকে আপনি করে বলা বাদ দাও তো। আপনি এখন স্যার, আর স্যারকে তুমি করে বলতে নেই, জানেন না? সেটা অফিসে, এখন আমরা বন্ধু তো। ঠিক আছে বলো। আসলে রুবেল তোমাকে পছন্দ করে। পছন্দ করতেই পারে, এতে বলার কি আছে? তোমাকে বিয়ে করতে চাই সে। কাকে বিয়ে করবে? তোমাকে। আমাকে বিয়ে করবে রুবেল? সুখী হতে পারবে না কখনো। কেন হতে পারবে না? সেসব অনেক কথা, আর রুবেলকে বারণ করে দিও যেন এসব নিয়ে আর বেশি কিছু না ভাবে। ওকে, না বললে আমাকে তো বলতে পারো। তোমরা হয়তো জানো না, আমার পরিবার বলতে আমি আর আমার ছোট একটা বোন। অনেক আগেই আব্বু আম্মু মারা গেছে, তখন থেকেই ছোট বোনটার দায়িত্ব আমার কাঁধে। আমি কখনো আমার বোনকে ছেড়ে যেতে পারবো না। তো এটা নিয়ে রুবেলের সাথে কথা বললেই তো সব ঠিক হয়ে যাবে। হবে না। কেন? কারণ কোনো পরিবার চাইবে না ছেলের বউয়ের বাসার কাউকে পরিবারের সদস্য বানাবে না, হোক সেটা যে কেউ। ঠিক আছে, আমি রুবেলের সাথে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে। এখন রাখছি, বাই। বাই। আরোহীর সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। বসে থেকে ফোন টিপছি, হঠাৎ উপরের দিকে তাকাতেই পুরাই টাস্কি খেলাম। হ্যাঁ, জান্নাত উপর থেকে নিচে নামছে। নীল শাড়ি, হাতে কয়েক প্রকার চুড়ি, কপালে নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, মনে হচ্ছে ময়দাটাও নিছে। ময়দা মানে মেকআপ। জান্নাতকে এমন সাজে দেখে যে কেউ ফিদা হয়ে যাবে, আর আমি তো সেই আগে থেকে ফিদা হয়ে আছি। বাসায় পরি আসলো কোথা থেকে? মানে তোমাকে একদম পরীর মতো লাগছে। ও, তবে মুখে ওইসব আটা ময়দা না মাখলেও পারতে। জান্নাত কিছু না বলে রাগীর চেহারা নিয়ে চুপ করে গেল। ভাবলাম রাগালে কিছু একটা বলবে, কিন্তু না, উল্টো চুপ হয়ে গেল। অনেকেই জানে অনুভূতি প্রকাশের আরেক নাম নীল শাড়ি। জান্নাতকে এমন সাজে কখনো দেখিনি। এখন যাওয়া যাক। না। কেন? ওয়েট। বলে দৌড়ে রুমে চলে গেল। এই মেয়ের আবার কি হলো? আটা ময়দা ধুতে গেল নাকি? এই মেয়ে যে জেদি, মুখ ধুতেও ভাববে না। হঠাৎ জান্নাত উপর থেকে নিচে নামলো। মুখের দিকে তাকাতেই দেখলাম মুখ ধয়নি। কিছু বলবো তার আগেই জান্নাত বলল, এটা পড়লে খুশি হব। কি আছে এটাতে? আনমনে ব্যাগটা খুলতেই দেখলাম একটা নীল কালারের পাঞ্জাবি। জান্নাতের এমন কাজ দেখে একটু নয়, অনেক অবাক হলাম। এটা তুমি কোথায় পেলে? অনলাইনে অর্ডার করেছিলাম। স্বামী বলে মেনে নিছো, নিয়ে থাকলে বলো, স্বামীর অধিকারটুকু অন্তত আদায় করি। জান্নাত চোখ রাঙিয়ে তাকাতেই বুঝলাম মেয়েটা রেগে গেছে, তাই কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। চলো এবার। জান্নাতকে নিয়ে গাড়িতে ওঠার পর ড্রাইভ করতে লাগলাম। বাসা থেকে একটু দূরেই সুন্দর একটা পার্ক আছে, তাই সেখানে রওনা দিলাম। এর মাঝে আর কোনো কথা হয়নি। পার্কে এসে গাড়ি রেখে জান্নাতকে সাথে নিয়ে হাঁটতে লাগলাম। আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভাবছেন জান্নাতকে দেখে? একদম ভুল ধরেছেন। আসলে লোকজন আমাকে দেখে হাসছে, কারণ আমি একাই পাগলের মতো কথা বলছি আর জান্নাত চুপ করে আছে। ওনাদের এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে জান্নাত পূর্ণিমার রাতের চাঁদের মতো মিটমিট করে হাসছে। এত হাসার কিছু নেই। বউয়ের সামনে পাবলিক স্বামীকে পাগল বলছে, এতে তার সামান্যতম কোনো ভ্রুক্ষেপ নেই। আমি কি বলছি ওনাদের তাকিয়ে থাকতে? কিন্তু কারণটা তো তুমি। ও, চলো ওদিকটাই গিয়ে বসি। জান্নাতকে সাথে নিয়ে একটা স্থানে বসলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ করে কারো কান্নার আওয়াজ কানে আসতেই দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। এই সন্ধ্যার সময় কে কান্না করে? তবে কান্নার আওয়াজটা মেয়েদের মতো। জান্নাত উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। কান্নার আওয়াজটাকে স্পষ্ট করে শুনলাম। তারপর যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে যেতেই দেখলাম একটা মেয়ে কান্না করছে। আনুমানিক বয়স 18 কিংবা 19 হবে। অন্ধকার নেমে আসছে,
তাই চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। কিছু জিজ্ঞাসা করার আগে জান্নাত বলল, এই মেয়ে কাঁদছো কেন? মেয়েটা কিছু না বলে আমাদের দিকে তাকালো। কি হলো? কিছু বলছো না? তোমার নাম কি? অবন্তী। এখানে কেন তুমি? পালিয়ে আসছি। কেন? আজ আমার বিয়ে ছিল। তো বিয়ে থেকে পালালে কেন? কারণ ছেলেটা নেশাখোর এবং অনেক মেয়ের সাথে বাজে সম্পর্কে লিপ্ত। কিন্তু তুমি এভাবে এখানে বসে আছো কেন? তাহলে কোথায় যাব? তোমার কোনো আত্মীয়ের বাসায়। সবাই মিলে জোর করে বিয়ে দিচ্ছে। অবন্তী, আমাদের সাথে চলো। কোথায় যাব আমি? ভয় পেও না, তোমাকে তোমার বাসায় নিয়ে যাব না। আমাদের সাথে চলো। এখানে তোমার একা থাকা ঠিক হবে না। মেয়েটা কিছু একটা ভাবার পর আমাদের সাথে আসতে রাজি হলো। তারপর তিনজনে মিলে বাসায় চলে এলাম। জান্নাত অবন্তীকে সাথে নিয়ে একটা রুমে গেল। একটু পর ওকে ফ্রেশ হয়ে জান্নাত অবন্তীকে নিয়ে আসলো। এখন শুরু থেকে সব বলো। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার মা না ফেরার দেশে চলে যায়। তখন অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ তখন একমাত্র আমার মা ছিল বেস্ট ফ্রেন্ড। সবকিছু তার সাথে শেয়ার করতাম। যখন আমি ক্লাস 9-এ উঠি তখন আমার বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করেন। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তারপর থেকেই শুরু হয় আমার উপর অত্যাচার। সারাদিন স্কুলে থাকার পর বাসায় এসে একটু বিশ্রামও নিতে পারতাম না। আমার সৎমা আমাকে বাসার সব ধরনের কাজ করাতো। কিছু বললেই সেদিনের মতো শুধু থাপ্পড় খেয়ে দিনটা পার করতে হতো। সেদিন আর কোনো খাবার দিত না, তাই কিছু বলতাম না। আব্বুকে অনেক বলেছি আমাকে এই মহিলাটা অনেক অত্যাচার করে। প্রথম আব্বু আমার সৎমাকে বকা দিলেও পরে আর কিছু বলেনি। তখন কিছু বললে আমাকে তিনি বকা দিতেন, তাই ভয়ে আব্বুকেও কিছু বলতাম না। অনেকবার আত্মহত্যার চেষ্টা করছি, কিন্তু করতে পারিনি। আত্মহত্যা যে মহাপাপ, সব মুখ বুঝে সহ্য করতাম। কিন্তু কিছুদিন আগে আমার বিয়ে ঠিক হয়। জানতে পারি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার বাবার মোটামুটি অনেক টাকার মালিক। বাবার টাকাই ফুটানোর জন্য সব রকম নেশায় মেতে থাকে। আরো ভালো করে খোঁজ নিয়ে জানতে পারি অনেক মেয়ের সাথে। এটুকু বলতে কান্না করে দিল। কান্না করো না, তোমাকে আর ওইসব কিছুই সহ্য করতে হবে না। কিন্তু তুমি কি করবে? কিছুই না। অবন্তী, আজ থেকে এই বাসায় থাকবে। কি রে, থাকবি না? অবন্তী জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জান্নাতের দিকে তাকাতেই দেখলাম জান্নাত নিজেও কান্না করছে। অবন্তী, আমার বোন হতে কি তোমার কোনো সমস্যা আছে? না। জান্নাতের বুকে মাথা রেখে বলল, তাহলে তুমি আমার আজ থেকে বোন। আমাকে তুই করে বলতে পারো। ঠিক আছে, জান্নাত যাও, ওর ইচ্ছা মতো একটা রুমে নিয়ে যাও। আমি বেডরুমে গেলাম। জান্নাত ওকে নিয়ে রুম দেখাতে লাগলো, আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জান্নাত ড্রেস চেঞ্জ করছে। আমি কি রুমে থাকবো? আপনি? হ্যাঁ আমি। কেন থাকতে পারি না? আমি ড্রেস চেঞ্জ করব। তো করো, বারণ করেছে কে? আপনি বাইরে যান। যদি না যাই? ঠান্ডা বেবি ঠান্ডা, ভয় পেও না। আমি বাইরে যাচ্ছি, তুমি ড্রেস চেঞ্জ করো। কারণ আমি তো তোমার কেউ না, আমি তো বাইরের মানুষ। আর কোনো কথা বলে বাইরে চলে এলাম। কথাগুলো যখন বলছিলাম জান্নাত অনেকটা চুপসে গেল। জানি না তার মনে আবার কি ভর করছে, কিন্তু যাই হোক, আজ অনেকটা কথা বলছে আমার সাথে, এটাই অনেক। নিচে বসে আসছি। একটু পর অবন্তীকে সাথে নিয়ে জান্নাত নিচে এলো। ও, আপনাদের বলতে ভুলে গেছি, আসার পথে হোটেল থেকে রাতের খাবার সাথে নিয়ে আসছি। তারপর তিনজনে মিলে খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিসে গিয়ে হাতের কাজ শেষ করে রুবেলকে ডেকে নিজের কেবিনে আনলাম। তারপর আরোহীর বোনের কথা বললাম। তুই কি ওর বোনকে তোর নিজের পরিবারের সদস্য হিসেবে রাখতে পারবি? পারবো। নিজের বোনের মতো স্নেহ ভালোবাসা দিবি? ভাই, আমি সব রাজি। তুই শুধু আরোহীকে বল আমার কথা। তোর কথা বলেছি। কি বলেছে? বলছে এইসব নিয়ে যেন তুই আর কিছু না ভাবিস, মানে সব শেষ। ও যাই বলুক, তোকে আমার কাজটা করতেই হবে। প্লিজ ভাই, কর না। অফিসে আমি তোর স্যার। সে যাই হোস, ভাই কিংবা স্যার, আরোহীকে রাজি করা প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। দেখা দেখি না, তুই ওকে রাজি করবি ব্যাস। ঠিক আছে, এখন তুই কাজ কর, যা। ঠিক আছে। ভাইয়া, ভাবি তোমার সাথে তেমন কথা বলে না কেন? অনেক দিন আগে ঝগড়া হয়েছে তাই। এখনো মিটমাট হয়নি? না। তুমি তাহলে ভাবিকে সরি বলো। বললেও কিছু না বলে চুপ থাকে। ও, তোর নতুন কলেজ কেমন লাগছে? খুব ভালো। কোচিং করে নিয়ে কোনো চিন্তা করছিস? আমি কোচিং করব না ভাইয়া। কেন? ভাবি তো আছে, তার কাছেই পড়ব। কথা বলছি এমন সময় নাস্তা দিয়ে জান্নাত টেবিলে আসলো। কি নিয়ে কথা হচ্ছে অবন্তী? তোমাকে নিয়েই ভাবি। আমাকে নিয়ে? ভাবি। কি বলা হচ্ছে তাহলে?
ভাইয়া বলছে কোথায় কোচিং করব, তাই বলছে আমি তোমার কাছেই পড়বো। পড়াবে না আমাকে? অবশ্যই পড়াবো। সবাই সবার জন্য, শুধু আমি কারো হতে পারলাম না। আমার কথা শুনে জান্নাত চুপ হয়ে গেল। হয়তো আমি কিছু না বললে অবন্তীর সাথে কথা বলতো। দূর, ওদের কথা বলার মাঝে আমার কথা বলাই ভুল হয়েছে। চুপচাপ সবাই খেয়ে নিল। আর হ্যাঁ, আপনাদের বলা হয়নি, অবন্তী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। জান্নাতের ইচ্ছা অনুযায়ী ওকে কলেজে ভর্তি করা হয়েছে। প্রথম দিকে অবন্তী পড়তে চায়নি, কিন্তু ও পড়াশোনায় যথেষ্ট ভালো, তাই জান্নাতের বকুনি খেয়েই পড়াশোনা করতে রাজি হয়েছে। অন্যদিকে জান্নাতেরও ভালো হয়েছে, এখন আর সারাদিন বাসায় একা থাকতে হয় না। আবার জান্নাতকে মাঝে মাঝে রান্নার কাজেও সাহায্য করে। যদিও জান্নাত ওকে বারণ করে, তবে সব দিক থেকে বিবেচনা করলে অনেক ভালোই হয়েছে। নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে বাইরে এলাম। কিছু সময় পর অবন্তী এলো। লেট করলি কেন? ভাবির সাথে কথা বলছিলাম। ও, এখন চলো। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ভাইয়া, একটা প্ল্যান বলি। কিসের প্ল্যান? তোমার আর ভাবির জন্য। বল। তোমার কোনো মেয়ে ফ্রেন্ড আছে? মেয়ে ফ্রেন্ড কেন আবার? গেমটাতে তো একটা মেয়ে লাগবে। আরে কিসের গেমের কথা বলছিস তুই? ওকে শোনো, আমি জানি তোমার আর ভাবির সম্পর্ক ততটা ভালো না। তুমি ভাবিকে ভালোবাসো, তবে এটা নয় যে ভাবি তোমাকে ভালোবাসে না, সেও বাসে, কিন্তু প্রকাশ করে না। তাই এটা প্রকাশ করার জন্য একটা গেম খেলতে হবে। তুমি তোমার একটা ফ্রেন্ডের সাথে প্রেমের অভিনয় করবে, আর সেটা ভাবি আস্তে আস্তে জানবে। তখন সে আপনা আপনি বলবে। আর যদি না হয়? 100% হবে। খুব পাকা হইছিস। নাম, তোর কলেজে চলে এসেছি। নামছি, তবে প্ল্যানটা ভেবে দেখতে পারো। অবন্তী নেমে গেল। অবন্তী নেমে যাওয়ার পর ড্রাইভ করতে লাগলাম। প্রতিদিন এমনটাই হয়। সকালে নাস্তা করে অবন্তী ওর কলেজে নামিয়ে দিয়ে অফিসে যায়। আজকেও তেমনটাই হলো। অফিসে বসে কাজ করছিলাম, কিন্তু একজনের ডাকে সামনে তাকালাম। স্যার, আসবো? আসো। স্যার, এই ফাইলটা কমপ্লিট করার কথা ছিল। শেষ? জি স্যার। আপনি বসুন, আমি দেখছি। জি স্যার। ফাইলটা দেখতে শুরু করলাম। সবটাই ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে প্রফিটটা কম হয়ে যায়। তাই মিমকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। মিম ফাইল নিয়ে চলে গেল। তারপর আবার কাজে মন দিলাম। হঠাৎ পিয়ন এসে বলল বড় স্যার ডাকছে। তাই আতিক ভাইয়ের কেবিনে গেলাম। ভাই ডেকেছো? কেমন আছিস? ভালো, তুমি? ভালোই। একটা কথা ছিল। হ্যাঁ বলো। সামনের মাসে একটা মিটিং আছে। তো এটা আলাদা করে বলার কি আছে? আরে পাগল, যদি এই মিটিংয়ে আমরা তাদের ইমপ্রেস করতে পারি, তাহলে মার্কেটে আমাদের অনেক খ্যাতি অর্জন হবে। এখনও তো অনেক দেরি। কিন্তু তোকে আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, ফাইলটা কি তোমার কাছেই? না, বাসায় আছে। আগামীকাল নিয়ে এসো। ঠিক আছে। আতিক ভাইয়ের সাথে আরও কিছু সময় কথা বলে কেবিনে চলে আসলাম। লাঞ্চ টাইম। আসবো? আয়। চল। কোথায়? আরোহীকে আজ বলার কথা ভুলে গেছিস? এই রে, একদম মাথায় ছিল না। তো এখন চল। আরোহী কোথায়? লাঞ্চ রুমে। ঠিক আছে চল। আজ আরোহীকে সবকিছু বোঝানোর কথা ছিল, কিন্তু কাজের জন্য একটুকু মনে ছিল না। রুবেলের সাথে লাঞ্চ রুমে এলাম। আমাদের রেখে চলে আসা হয়েছে, তাই না? এখন তো আপনি স্যার, আর স্যার হয়ে আগে করিনি বুঝি? করেছেন তো। তো এখনো করব। তারপর তিনজনে বসে লাঞ্চ করতে লাগলাম। বল। কি বলবে? ওই ভালো জানে। কি জানি। আমি বলছি, আরোহী রুবেল তোমাকে অনেক ভালোবাসে। আমি তোমাকে আগেই বলেছি। আমিও শুনেছি, কিন্তু আমি রাজি। তোমার বোন মানে আমারও বোন, আর এটা নিয়ে আমার বাবা মায়ের সাথেও কথা হয়েছে। কিন্তু এটা হয় না। কেন হয় না? আমার বোনটা এখনো পড়াশোনা করে। ওকে বড় করতে আমার অনেক সময় লাগবে, অনেক ক্রাইসিসে পড়তে হবে, যেটা হয়তো তোমার পরিবারের কেউ মানবে না। দেখো আরোহী, তোমাকে আগেই বলছি আমার পরিবার এটা মানতে রাজি। তুমি তো জানো আমার পরিবার বলতে বাবা মা আর আমি। সেখানে তোমার থাকলে আমাদের পরিবারটা আরো বেশি সুন্দর লাগবে। কিন্তু কোনো কিন্তু নয়, এখন তুমি হ্যাঁ বা না বলবে। আমি বুঝতে পারছি, আমার সামনে বলবে না। তোমরা কথা বলো, আমার লাঞ্চ শেষ, আমি যাই। তারপর তুমি ওকে তোমার মনের কথাগুলো বলো। সেখান থেকে কেবিনে চলে আসলাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই কল দিলাম, কারণ আজ লাঞ্চ টাইমে কল দেওয়া হয়নি। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। এতই যদি অপেক্ষা করো, কল দিলেই তো পারতে। কেন?
এই যে আমার কলের জন্য অপেক্ষা করো। কে বললো আমি অপেক্ষা করি? তাহলে তুমি অপেক্ষা করো না? না। তাই বুঝি। হুম। আর কেন অপেক্ষা করব? এই যে আমি তোমার স্বামী হিসেবে প্রতিদিন লাঞ্চের কথা বলি, তারপর তুমি খাও। না বললেও খাবো। তাহলে আজ খেয়ে নাও। আপনি খাবেন না? না, আজ আর খাবো না। কেন? কারণ এইমাত্র খেয়ে আসলাম। বলেন। খেয়ে নাও। জান্নাত কিছু না বলে কেটে দিল। তারপর আবার কাজে মন দিলাম। হঠাৎ অবন্তীর প্ল্যানের কথা মনে পড়তেই মুখে একচিলতে হাসি ফুটে উঠল। কিন্তু প্ল্যান অনুযায়ী তেমন কেউ যে যাকে নিয়ে জান্নাতের সাথে গেমটা খেলবো, এসব ভাবতে ভাবতেই রুবেল আর আরোহী কেবিনে ঢুকলো। থ্যাঙ্কস ভাই। হয়েছে কাজ? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এখন যাই। বলে চলে যেতে লাগলো। কিছু একটা মনে করে দাঁড়ালাম। দাঁড়াও, হ্যাঁ বল। তোদের সাথে কিছু কথা আছে। আমাদের সাথে? বিশেষ করে তোমার সাথে। বলো। অবন্তীর দেয়া প্ল্যানটা বললাম। কিন্তু ভাবি যদি জানতে পারে? সেটার জন্য নিখুঁত পরিকল্পনা করতে হবে। আমাকে কি করতে হবে? তারপর আরোহী এবং রুবেলকে সব বললাম। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে আসলাম। জান্নাত, তোমার সাথে কথা আছে। তুমি কি আমাকে স্বামী হিসেবে আদৌ মানো? কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? তুমি কি খুশি নাও আমার জীবনে? আমি রান্নাঘরে গেলাম। না, তুমি কোথাও যাবে না। জান্নাত দাঁড়িয়ে রইল। কি হলো, কথা বলছো না কেন? তারপরেও জান্নাত চুপ করে রইল। এমনভাবে জান্নাতকে চুপ থাকতে দেখে রেগে বাথরুমে চলে আসলাম। এভাবে আর কতদিন চলবে? বিয়ের প্রায় 1.5 বছর হয়ে গেছে। স্বামী স্ত্রীর মানে শুধুমাত্র টুকটাক কথা বলাকে বোঝায় না। দুজন দুজনের সাথে সবসময় সব কিছু শেয়ার করবে। একজনের ভুল হলে আরেকজন চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিবে। কিন্তু জান্নাত আমার কেমন বউ, ইচ্ছা হলে সে উত্তর দিবে, আর ইচ্ছা না হলে নয়। কিভাবে সারা জীবন থাকবো আমরা? বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলাম জান্নাত রুমে নেই। সেসব আর চিন্তা না করে রেস্ট নিলাম। রাতে আর খাবার খেলাম না। ভাইয়া, রাতের খাবার খাবি না? না, তোরা খেয়ে নে। কেন? এমনি ভালো লাগছে না। কিন্তু অবন্তী আমার কথা বলতে ভালো লাগছে না। অবন্তী কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত রুমে এলো। হয়তো সে নিজেও খায়নি। ওসব আর চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। এই কয়েকদিন জান্নাতকে ইচ্ছে মতো অবহেলা করছি। বাসায় এসে আগের মতো কথা বলি না। বাসায় ঠিক মতো নাস্তা বা ডিনার করি না। জান্নাত যেমন আগে বোবার মতো ব্যবহার করত, ঠিক আমিও তেমনটাই আচরণ করছি। তবে এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আরোহীকে মেসেজ দিয়ে শাওয়ার নিতে গেলাম। এখন বলি আপনাদের, সেদিন অবন্তীর প্ল্যানটা অনেক ভাবাচ্ছিল, তাই ওর প্ল্যান অনুযায়ী কাজ করছি। আরোহীকে যে মেসেজ দিলাম সেটাই লেখা ছিল, এখন কল দিয়ে বলতে পারো। মেসেজটা যাওয়ার পর মেসেজ ডিলিট করে দিয়ে এখন বাথরুমে। শাওয়ার নেওয়ার পর রুমে আসতে দেখলাম জান্নাত আমার ফোনটা হাতে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কাজটা হয়েছে। জান্নাতকে এমন দেখে বললাম, দাঁড়িয়ে আছো কেন? কেউ একজন কল দিয়েছিল। কি বলে? আপনি কেমন আছেন, কি করছেন, এসব। ও, দেখি দাও। ফোনটা হাতে নিয়ে দেখলাম সত্যি আরোহী কল দিয়েছিল। তাই কল ব্যাক করে বেলকনিতে চলে এলাম। হ্যাঁ বলো। কি করছো বাবু? এই তো বাবু, অফিসের জন্য রেডি হই। তুমি কি করছো? আমি তো আমার বাবুটার কথাই চিন্তা করছিলাম। তাই বুঝি। আরোহীর সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে রুমে এসে দেখি জান্নাত ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম চোখের কোণে নোনা জল জড়ো হয়ে গেছে। এমনটা দেখে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু এখনই সব বলার সময় হয়নি। যখন জান্নাত বুঝতে পারবে সেদিন ঠিকই আমাকে বলবে। রেডি হয়ে নিচে এলাম। এতক্ষণে জান্নাত সকালে নাস্তা বেড়ে দিয়েছে, কিন্তু আমি বাসায় নাস্তা করব না। কারণ জান্নাতকে বোঝাতে হবে এতদিন সে শুধুমাত্র ভুল করে এসেছে। ভাইয়া, নাস্তা করবি না? না। কেন? বাইরে খেয়ে নিব। বাইরে কেন? একটা কলিগকে কথা দিয়েছি তাই। আর অবন্তী, তোর সাথে কথা আছে, বাইরে আয়। ঠিক আছে, চলো। বাইরে এসে, হ্যাঁ ভাইয়া, বলো। কেমন হচ্ছে? ফাটাফাটি। তুই কিছুদিন কলেজে যাওয়া বন্ধ দে। কেন ভাইয়া? যদি জান্নাত বাসায় একা থাকতে কিছু একটা করে ফেলে, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। যেটা বললাম সেটা করিস। ঠিক আছে। আমি গেলাম। সাবধানে যেও। কথা বলা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। আমাকে কষ্ট দেওয়া জানো, তুমি এবার হাড়ে হাড়ে টের পাবা। রেস্টুরেন্ট থেকে রান্না করে অফিসে গেলাম, অন্যদিকে বাসায়। অবন্তী, তোকে নিলয় কি বললো?
তেমন কিছু না ভাবি। আমি জানতে চাইছি কি বললো ও? আসলে ভাবি কলেজে কয়েকটা ছেলে কয়েকদিন ধরে আমাকে বিরক্ত করছিল। এটা ভাইয়াকে বলাতেই বলল কিছুদিন কলেজে যেতে হবে না, ভাইয়া নাকি প্রিন্সিপালের স্যারের সাথে কথা বলবে। ও আসো নাস্তা করি এখন। তুই কর, আমার ভালো লাগছে না। একটু তো খেয়ে নাও, না হলে তো অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? কিছু হবে না, আমি উপরে গেলাম। জান্নাত আর কিছু না বলে উপরে চলে গেল। অফিসে এসে কিছুটা সময় কাজ করার পরে অবন্তীকে কল দিলাম। কোথায় আছিস? বাসায় ছাড়া কোথায় যাব শুনি? তোর ভাবি কোথায়? রুমে আছে। সকালের নাস্তা করেছে? না রে, তোর এমন আচরণ দেখে মন খারাপ করে আছে। অনেক মোটা হয়ে গেছে, একদিন না খেলে কিছুই হবে না, বরং আমারই লাভ হবে। ভাইয়া, আমি কিন্তু ভাবিকে বলে দিব। বললে আমিও মাইর খাবো, সাথে তুইও। অপরদিকে কাজটার কিচ্ছু হবে না। সেইটা ঠিক। ঠিক আছে, এখন বাই। হুম। অবন্তীর সাথে কথা বলে কলটা কেটে দিয়ে আতিক ভাইয়ের কেবিনে গেলাম। ভাই আসবো? হ্যাঁ আয়। ফাইলটা তো আজ দেওয়ার কথা ছিল। আব্বু ফাইলটা দেখছেন, সাথে আমিও দেখেছি। আর এখন তোরা পালা, তবে এখন সব কিছু তোর উপর নির্ভর করবে। আমাকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করি বলেই এত বড় কাজটা তোকে দিছি। সেটা জানি ভাইয়া। আচ্ছা, জান্নাতের কি খবর? চাকা ছাড়া গাড়ির মতো। তোর কি কখনো মজা করা যাবে না? আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। বাসায় কারোর সাথে কথা বলেছিস? না ভাই, কোনো যোগাযোগ নেই তাদের সাথে। ও, দোয়া করি খুব তাড়াতাড়ি তোকে এবং জান্নাতকে তোর আব্বু মেনে নিবে। সেই আশায় এখনো আছি। আচ্ছা ভাইয়া, এখন আমি যাই। ঠিক আছে। আতিক ভাই রুম থেকে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষ করে আরোহী এবং রুবেলের সাথে কথা বলে বাসায় আসলাম। বাসায় এসে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত রেগে আছে। ওর রাগটাকে তখনই বুঝে ফেলছি। এক হাতে আমার ফোন আর অন্য হাত দিয়ে বিছানার চাদর কামড়ে ধরে থাকা। তুমি এখানে বসে কি করছো? আমার রুম, আমি যা ইচ্ছা করব। জানতেও কি পারবো না? না, পারবেন না। আর সব সময় এত মেয়ে মানুষ কল দেয় কেন? অফিসের কলিগ দিতেই পারে। তাই বলে জানু বাবু বলবে? মজা করে বলছে। জান্নাতকে আর কিছু না বলে ড্রেস চেঞ্জ করতে লাগলাম, কারণ আমি জানি আমার এখন চেঞ্জ করা দেখে জান্নাত রুম থেকে বের হয়ে যাবে। তাই চেঞ্জ হতে লাগলাম, কিন্তু জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম এখনও রুমেই আছে। কি হলো, বাইরে যাবে না? বাইরে কেন যাব? আমি চেঞ্জ হব। তো আমি কি ধরে রেখেছি? যত সব। বেশ রেগেই জান্নাত রুম থেকে বের হয়ে গেল। ভালোই মেডিসিন লাগাতে সক্ষম হয়েছি। আর হয়তো 2-1 দিন এমন ওষুধ লাগাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। রাতে ডিনার করার সময় জান্নাতের সাথে তেমন কথা বললাম না। অবন্তী, সবজির প্লেটটা এদিকে দে তো। জান্নাত এগিয়ে দিল। না থাক, এটা আর নিবই না। আমি দিয়েছি তাই? অবন্তী, আমার খাওয়া শেষ। খাবার খাওয়া শেষ করে রুমে এসে বেলকনিতে আরোহীর সাথে কথা বলতে লাগলাম। প্রথম দিকে অফিসের কথা বললেও যখন রুমে কারো উপস্থিতি টের পেলাম, মনে হচ্ছে জান্নাত এসেছে। তাই শুরু করলাম আমাদের অভিনয়। হ্যাঁ বাবু, বলো। তোমার আবার হঠাৎ কি হলো? ওপাশ থেকেই যাই বলুক, জান্নাত কিছুই শুনতে পাবে না। কি বললে? আজকের মতো কালকেও সকালের নাস্তা রেস্টুরেন্টে করবে? জান্নাত এসেছে নাকি? গো পাগলি। তা ডার্লিং, কি করছো এখন? এই তো তোমার সাথে কথা বলছি। তোমার যেটা ইচ্ছা বলো, অন্তত ফোনে তোমার সাথে প্রেমের অভিনয় করতে পারবো না। তাই বুঝি? তা কি করলে তুমি খুশি হবে? রুবেলের সাথে বিয়ে হলে। ঠিক আছে, তাই হবে। আগামীকাল রেডি থেকো। রেস্টুরেন্টে দুজন সকালে নাস্তা করব। তুমি একাই খেও, আমার জন্য রুবেল আছে। ঠিক আছে, এখন রাখছি। কথা বলা শেষ করে ঘুরতেই দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। এটা অবশ্য আগে থেকে জানতাম, তাই একটু চমকে ওঠার মতো ভাব নিলাম। তো তুমি এখানে? কার সাথে কথা বলছিলেন? অফিসের কলিগ। কলিগদের সাথে কথা বলা ঠিক আছে, কিন্তু ওইসবের মানে কি? কিসের কথা বলছো? কি বলছি বুঝতে পারছেন না? না তো, খুব ভালো করেই জানি। সকালের নাস্তা, জানু বাবু, এসবের মানে কি? মানে কিছুই না। আর আমি এখন ঘুমাবো। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন গতকালের মতোই ঠিক আজকেও একই ব্যবহার জান্নাতের সাথে করলাম। তবে আরোহীকে বলেছি একটু বেশি টাইট দিতে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে বসে চোখের জল ফেলছে। কি হলো, কান্না করছো কেন? কই না তো। তাহলে চোখে জল কেন? চোখে হয়তো কিছু পড়েছে। ও, রেডি হয়ে নাস্তা না করে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আরোহীকে রুমে ডাকলাম। স্যার আসবো? আসো। বলেন স্যার। অফিসের কাজ না? ও, বলো কি বলবে। জান্নাতকে কি বলছো আজ? জান্নাতকে কিছু বলিনি, সব তো তোমাকে বলেছি। কি বলেছো? এই যে আমার আর তোমার বিয়ে কবে হবে। আল্লাহ, এসব কি বলো তুমি?
ওই চুপ থাকো, নিজেই বলো বেশি করে টাইট দিতে। এখন বলছে আমি কি বলছি? তাই বলে বিয়ের কথা বলবে? তো কি বলবো? কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবে? এটা বললে তোমার বউ তোমার হাত পা ভেঙে বাসায় রেখে দিবে। ও শোনো, আগামীকাল একটু ইমোশনাল হয়ে কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস কাল সব ঠিক হয়ে যাবে। কি বলবে তুমি? সেটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। আমি এখন যাই। হুম। তবে স্যার, একটা কথা, কি? যদি আমার আর আমার হবু বরের কেবিনটা পাশাপাশি করে দিতেন খুব ভালো হতো। এত ভালোবাসা? সেটা তো আছেই। ঠিক আছে, আগামীকাল ফলাফল ভালো হলে অবশ্যই তোমার কথা পূরণ হবে। ঠিক আছে, আসছি স্যার। যাও। আরোহী যাওয়ার পরপরই অবন্তীকে কল দিলাম। অবন্তী আজ সারাদিন তোর ভাবির সাথে থাকবি, বুঝলি? বেশি হয়েছে নাকি? অনেক বেশি বইন। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সবসময় ভাবির সাথেই আছি। এখন রাখছি। কল কেটে দিয়ে অফিসের কাজে মন দিলাম। প্ল্যান অনুযায়ী আজ জান্নাতকে ভালো মতো টাইট দেওয়া হবে। প্রতিদিনের ন্যায় আজ সকালেও ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। তবে কিছু সময় পর রুমের মধ্যে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে আরোহী তার কাজ শুরু করে দিছে। অন্যদিকে বাথরুমে আসার পর আরোহী আমার ফোনে কল দেয়। আজকেও একই নাম্বার থেকে কল আসায় জান্নাতের প্রচুর রাগ হয়, কিন্তু নিজেকে সামলিয়ে কলটা রিসিভ করে। হ্যালো বাবু, কোথায় তুমি? এই মেয়ে, কে তোর বাবু? কে মানে? নিলয়। তুই জানিস না নিলয় বিবাহিত এবং ওর বিয়ে করা বউ আছে? বিয়ে করা বউ আছে ঠিকই, কিন্তু সেই বউ তো নিলয়কে মানে না। কে বলেছে মানে না? নিলয় মানে আমার জান বলছে। এই মেয়ে, খবরদার এসব জানটান বলবি না, না হলে কিন্তু খবর হয়ে যাবে। কিসের খারাপ? আর আপনি কে? আমি কে মানে? আপনি কে? আমি নিলয়ের স্ত্রী। ও, তাহলে আপনিই সেই যাকে আমার জান কিছুদিন পর ডিভোর্স দিবে। ডিভোর্স কি তোর বাপের হাতের? একদমই না, কিন্তু তোমাকে আমার জানটা ডিভোর্স দিয়ে দিবে। তুই আবার জান বলিস? জানকে জান বলবো না তো কি বলবো? চাচা, মামা, খালু, যা ইচ্ছা তাই বল, কিন্তু ওসব একদম বলবি না। বারবার বলবো। এখন নিলয় কোথায় সেটা বলেন। জাহান্নামে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি জাহান্নামে যা। কি আজে বাজে বকছেন? হারামজাদি, অন্যের বরকে জান বলতে তোর লজ্জা লাগে না? শোনেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। নিলয়কে ফোনটা দেন। ওই, তোকে বলছি না নিলয়ের বউ আছে, তাহলে বারবার নিলয় বলছিস কেন? এই চিল্লানি অন্য কাউকে দেখিয়েন, আমাকে একদম দেখাবেন না। তোকেই দেখাবো। কি করবি তুই? এমন বাজে ব্যবহার করছেন কেন? বাজে ব্যবহারের এখনই তুই কি দেখলি? আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলে এর থেকেও বাজে ব্যবহার করব। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কথা না বলা বলা আমাদের ব্যাপার। তোদের ভালোবাসার। প্রচণ্ড রেগে গিয়ে কল কেটে দেয়। এত সময় চিল্লাচিল্লি করে জান্নাত অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, তবুও চোখে যেন রাগের আগুন অতিমাত্রায় বেড়েই রয়েছে। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করছে। ফুলদানি থেকে শুরু করে আলমারির আয়না অবধি ভাঙছে। আমার কাহিনী বাইরে প্রথম চিৎকার চেঁচামেচি শুনে ভাবলাম জান্নাত আরোহীর সাথে কথা বলছে, কিন্তু একটু পরেই যখন ভাঙার আওয়াজ পেলাম তখন খুব দ্রুত বাথরুম থেকেই ড্রেস চেঞ্জ করে রুমে আসলাম। রুমে আসতেই যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। চারপাশে তাকিয়ে দেখলাম রুম সাজানোর সমস্ত কিছু ভেঙে ফেলছে। জান্নাতের চোখে তাকাতেই দেখলাম প্রচুর রেগে আছে। ক্ষুধার্ত বাঘ যেমন শিকার করতে না পেরে প্রচণ্ড রাগে তার শরীর টকবক করতে থাকে, ঠিক জান্নাতের একই অবস্থা। রাগের জন্য তার চোখ দিয়ে আগুনের গোলক বের হচ্ছে। হাতের দিকে তাকাতেই দেখলাম লাঠি। তার মানে এই লাঠি দিয়ে সব করেছে। অনেক ভয়ে আছি, কিন্তু নিজেকে স্বাভাবিক করে জান্নাতকে প্রশ্ন করলাম, রুমের এই হাল কেন? তুমি কি সব করেছ? জান্নাত রাগান্বিত চোখে আমার দিকে একঘরে তাকিয়ে আছে। কি হলো? কিছু বলার আগে আমার ফোনে একটা কল আসলো। ফোনটা নিতে যাব তখনই জান্নাত ফোনটা নিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেললো। আরে তুমি আমার ফোন ভাঙলে কেন? কুত্তা, তোর ঘরে বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে কিসের এত পিরিত? মানে তোকে দেখাচ্ছি, তারা বলে আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলো। প্রচণ্ড ব্যথা লাগছিল, তাই জান্নাতকে বুকের সাথে চেপে ধরলাম। আরে মারছো কেন বলবে তো? ছাড় আমাকে। না, ছাড়বো না, আগে বলো। জান্নাত বুকে কামড় দিয়ে ছেড়ে দিল। আউচ! জান্নাত আবার মারতে লাগলো। তা তুই আমাকে মারলি কেন? লাঠি ফেলে দিয়ে গালে হাত দিল। তুমি এমন পাগলামো কেন করছো? প্লিজ একটু বলবে? একদম স্পর্শ করবি না আমাকে। ঠিক আছে, আমি তাহলে
আমার কলিগদের সাথে কথা বলার সাথে স্পর্শটাও করে নিব। শালা লুচ্চা, তোর লজ্জা লাগে না বউয়ের সামনে অন্য মেয়েদের কথা বলতে? আর তুই কি আমাকে বুঝিস না আমি কি চাই? আমি কি করে জানবো তোমার কি চাই? নিলয়, আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম। আমি জানতাম তোর সাথেই আমার বিয়ে হবে।